নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সমরেশ মজুমদারের লেখা ক্যালকাটায় নবকুমারের অন্তিম পর্ব। সন্ধ্যের মুখে নিউ থিয়েটার স্টুডিওতে এসে নবকুমার দেখল চারধার বেশ ফাঁকা। রোজ যে ভিড়টা থাকে তা আজ নেই। পদ্মপাতায় জল ছবির অফিসের সামনে দুজন লোক কথা বলছিল, যাদের মুখ চেনা। অফিস ঘরের দরজা বন্ধ। দুজনের একজন আগ বাড়িয়ে জিজ্ঞাসা করল, কাউকে খুঁজছেন? নবকুমার বলল, অফিস বন্ধ হয়ে গিয়েছে, এত তাড়াতাড়ি তো হয় না। আপনি খবর পাননি? কি খবর? পুলিশ 3 জন টেকনিশিয়ানকে বিনা দোষে অ্যারেস্ট করেছে। তার প্রতিবাদে শুটিং বন্ধ হয়েছে। অফিসও আজ কাউকে পাবেন না। কৌতূহল থাকলেও নবকুমার ব্যাপারটা বিশদে জানাতে চাইল না। সে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ভাবতে লাগলো কি করা যায়। গীতিময়দাকে বলে কোনো লাভ হবে না। টাকা পয়সার ব্যাপারে কখনো উনি থাকেন না। তার ভরসা এখন দুজন, বড়বাবু এবং মন্দাক্রান্তা। পদ্মপাতায় জল ছবিতে সে নায়ক চরিত্রে অভিনয় করছে। সাংবাদিকদের কাছে বড়বাবু গীতিময়দা তার সম্পর্কে অনেক আশাবাদী কথা বলেছেন, কিন্তু এই অভিনয়ের জন্য তাকে কত টাকা দেয়া হবে তা কখনোই বলেননি। যে টাকা তাকে খেপে খেপে দেয়া হয়েছে তার যোগফল বেশি নয়। তারপর আর দেয়া হবে কিনা তাও জানানো হয়নি। বড়বাবুকে যদি সে জিজ্ঞাসা করে মোট কত টাকা পাবে আর বাকিটা 2-3 দিনের মধ্যে পেতে পারে কিনা, তাহলে কি অন্যায় হবে? বড়বাবু কি রেগে যাবেন? রেগে গেলেও কোনো উপায় নেই। বাবা যদি 60,000 টাকা জোগাড় করতে পারে তাহলে 90,000 বাকি থাকবে। এত টাকা সে স্বপ্নেও রোজগার করেন। আচ্ছা, বড়বাবুর কাছে হিসেব না চেয়ে যদি 1 লক্ষ টাকা ধার চায় তাহলে কেমন হয়? 90 নার্সিংহোমে দেওয়ার পরেও 10,000 হাতে থাকবে যদি বিল বেশি হয়। ধার চাইলে বড়বাবু বিরক্ত হতে পারেন, কিন্তু রেগে যাবেন বলে মনে হয় না। সাহসী হয়ে মোবাইল বের করে বড়বাবুর নাম্বারে আঙুলের চাপ দিল সে। কয়েকবার বিপ বিপ শব্দ করে যান্ত্রিক কণ্ঠ জানিয়ে দিল বড়বাবু পরিসীমার বাইরে আছেন। হতাশ হলো সে। দ্বিতীয়বার বোতাম টিপেও একই কথা ইংরেজিতে শুনল, আউট অফ রিচ। ভদ্রলোক যেখানে এখন আছেন সেখানে মোবাইলের পরিষেবা নেই। যদি 2 দিনের মধ্যে ফিরে না আসেন তো হয়ে গেল। দ্বিতীয়জন মন্দাক্রান্তা। মোবাইলে মন্দাক্রান্তার নাম্বার। পরে নাম ফুটে উঠতেই নবকুমারের মনে হলো এই ফোনটা করা ঠিক হলো না। মন্দাক্রান্তার কাছে টাকা সে চাইতে পারে না, ধার হিসেবেও না। বড়বাবু শাসিয়েছিলেন, সেই জন্য সে বাধ্য হয়েছিল ভদ্রমহিলার সঙ্গে যোগাযোগ না রাখতে। সবার সঙ্গে যখন মন্দাক্রান্ত ছিলেন তখন সে তাকে এড়িয়ে গিয়েছে। এই যে ডক্টর নন্দীর সঙ্গে তিনি যোগাযোগ করিয়ে দিয়েছেন, এটা ওর বড় মনের পরিচয়, কিন্তু একথাও কাউকে না জানাতে পরামর্শ দিয়েছেন। এখন কোন মুখে সে টাকা চাইতে পারে? লাইন কেটে দেওয়ার আগেই মন্দাক্রান্তার গলা কানে এলো, কি ব্যাপার, মা কেমন আছেন? মনে হয় এখন ভালো আছে। রিপোর্ট তো পাওয়া গিয়েছে? হ্যাঁ। কিন্তু ডক্টর নন্দী তো ভালো বললেন না। হিমোগ্লোবিন খুব কম, একটু নর্মাল হলেই অপারেশন করতে হবে, তাই তো? নবকুমার অবাক হল। রিপোর্ট এসেছে বিকেল 4টের সময়। এর মধ্যে এত কথা মন্দাক্রান্তা জেনে গিয়েছেন? নবকুমার নিচু গলায় বলল, হ্যাঁ। চিন্তা করো না, ডক্টর নন্দীর উপর ভরসা রাখো। ঠিক আছে, রাখছি। লাইন কেটে দিল নবকুমার। নিশ্চয়ই ডক্টর নন্দীর সঙ্গে মন্দাক্রান্তার কথা হয়েছে এই বিকেলে। তাহলে 1.5 লক্ষ টাকার কথাও জেনে গিয়েছেন। না, কাজ হারানোর ভয়ে যার সঙ্গে যোগাযোগ রাখেনি তার কাছে কখনোই হাত পাততে পারে না সে। মোবাইল জানান দিল। মন্দাক্রান্তার গলা। ফোনটা কেটে দিলে কেন? কথা শেষ হয়ে গিয়েছিল বলে। তোমার কথা শেষ হলেও আমার তো হয়নি। শোনো,
আগামীকাল সম্ভবত শেফালিমা বেল পাবেন। সত্যি? উকিল তাই বলেছেন। আমি কাল আদালতে যাব। বেশ তো। শেফালিমা বেল পাওয়ার পর নিশ্চয়ই তার বাড়িতে যেতে চাইবেন, কিন্তু সেখানে যাওয়া ঠিক হবে না। একে অনেকদিন তালাবন্ধ হয়ে পড়ে আছে, তার উপর পাড়াটারও বদনাম রয়েছে। আমার মনে হয় ওকে তোমার ফ্ল্যাটেই নিয়ে যাও, তুমি ওকে বোঝাতে পারবে। আমার ফ্ল্যাটে? কেন, অসুবিধা হবে নাকি? আমার অসুবিধা হবে কেন? কিন্তু ফ্ল্যাটটা তো বড়বাবুর, তিনি যদি আপত্তি করেন তাহলে? বড়বাবুকে রোজ তোমার ফ্ল্যাটে চান? না। তাহলে তাকে জানানোর কি দরকার আছে? একসময় শেফালিমা তোমাকে আশ্রয় দিয়েছিলেন, তোমার তো এখন ওর পাশে দাঁড়ানো উচিত। আচ্ছা, রাখছি। মন্দাক্রান্তা লাইন কেটে দিলেন। খবরটা খুব আনন্দের, কিন্তু নবকুমার খুশি হওয়ার আগেই একজন এগিয়ে এলো। নবকুমার দা, আপনি একটু আসবেন? পাশে চলে এলো লোকটা। বড় ভালো খবর আছে দাদা, খাওয়াতে হবে কিন্তু। কিরকম? আজ তো শুটিং বন্ধ, তাই ফ্লোরের সামনের লনে চেয়ার পেতে ওরা গল্প করছিলেন। আপনি এসেছেন শুনে বললেন ডেকে আনতে। কারা? প্রডিউসার, তার বন্ধু ডিরেক্টর আর ক্যামেরাম্যান। আপনার ওপর নজর ছিল ডিরেক্টরের, যদি লেগে যায় তাহলে আমাকে সাহায্য করবেন তো? সাহায্য করব মানে ঠিক কি বলতে চাইছো? না না, কিছু না, চলুন। স্টুডিওতে অনেকগুলো শুটিংয়ের ফ্লোর। তার একটা সামনে লনে চেয়ার পেতে বসেছিলেন 4 জন লোক। 2 জন মধ্যবয়সী, 2 জন প্রবীণ। তাকে দেখে প্রবীণদের একজন বললেন, এসো ভাই নন্দ, একটা চেয়ার এনে দে। প্রবীণ আবার বললেন, বয়স অনেক ছোট তো, তাই তুমি বলছি। আশা করি তাতে কিছু মনে করছো না? না না, ঠিক আছে। তোমার চোখ মুখ বলছে তুমি আমাকে চিনতে পারছো না। দ্বিতীয় প্রবীণ ভদ্রলোক বললেন, উনি বিখ্যাত পরিচালক অজিত মুখার্জি। নবকুমার হাত জোড় করল। আমি তো ঠিক, আরে জানি জানি, তোমার বায়োডাটা জেনে নিয়েছি। গ্রাম থেকে শহরে চলে এসে চিতপুরের যাত্রা পার্টিতে ঢুকেছিলে, সেখান থেকে বড়বাবুর হাত ধরে গীতিময়ের ছবির হিরো। তোমার পক্ষে সিনেমা জগৎটাকে জানা সম্ভব হয়নি। দ্বিতীয়জন নিচু গলায় বললেন, আবার চিতপুরের কথা কেন? তাতে কি হয়েছে? এটা আমি বুঝি না। মানুষ তার অতীত আঁকড়ে নিশ্চয়ই পড়ে থাকবে না, কিন্তু ভুলে যাবে কেন? এই যে উত্তম কুমার ফিল্মে আসার আগে পোর্ট কমিশনার্সে পাতি চাকরি করতেন, তা কি কখনো অস্বীকার করেছেন? করেননি। হ্যাঁ ভাই নবকুমার, এদের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। ইনি স্বপন ঘোষাল, উনি অরুণ দত্ত। এরা 2 বন্ধু প্রডিউসার। এর আগে 2টি ছবি করেছেন। আমার পরের ছবির প্রযোজনার দায়িত্ব এরাই নিয়েছেন। আর এই যে সাদা চুলের লোকটিকে দেখছো, ইনি বিখ্যাত ক্যামেরাম্যান সতু সাহা। চুলগুলো কিন্তু পাকেনি, অল্প বয়সী সাদা হয়ে গিয়েছে। নবকুমার সবাইকে নমস্কার জানালো। ওরাও হাত জোড় করলেন। এই সময় নন্দ নামের লোকটা চেয়ার রেখে দিয়ে গেল। সতু সাহা বললেন, চুল সাদা হওয়ার ব্যাপারে আমার কোনো ভূমিকা নেই ভাই, বাপ ঠাকুরদার থেকে পেয়েছি ওটা। স্বপন ঘোষাল কথা বললেন, পদ্মপাতায় জল তো রিলিজ করতে চলেছে। হ্যাঁ। ছবি তো দেখেছেন, কেমন হয়েছে? আমি সম্পূর্ণ ছবি দেখিনি, ডাব করার সময় যেটুকু দেখেছি। অজিত মুখার্জি বললেন, ছবি মোটামুটি, তোমাকে পাবলিকের ভালো লাগবে এই রিপোর্ট পেয়েছি। বড়বাবু তো গীতিময়কে টাইটে রেখেছিলেন, তাই যেটুকু ভালো হওয়ার তা হয়েছে। সতু সাহা জিজ্ঞাসা করলেন, পদ্মপাতায় জলের পর কোনো ছবি করছো নাকি? এখনো কেউ বলেনি। অজিত মুখার্জি স্বপন ঘোষালের দিকে তাকালেন। এবার আপনি বলুন। স্বপন ঘোষাল বললেন, আমাদের ছবি আর্ট ফিল্ম নয়, আবার সস্তা সেন্টিমেন্টাল গল্প নিয়েও ছবি করতে চাই না। যেমন তরুণবাবুর বালিকা বধূ সংসার সীমান্তে, ওই রকম গল্প নিয়ে অজিতবাবু যে ছবি করতে যাচ্ছেন,
তার নায়ক চরিত্রে আপনি অভিনয় করুন, এটা ওর ইচ্ছে। পরিচালকের ইচ্ছেকে সম্মান দেখাতে চাই। অজিত দা, এবার আপনি বলুন। হ্যাঁ দেখো ভাই, প্রথম ছবি হলো ভিত তৈরির জন্য মাটি খোঁড়া, সেই কাজটা তোমার হয়েছে। দ্বিতীয় ছবি হলো সেই গর্তে শক্ত ভিত তৈরি করা। তৃতীয় ছবি হলো দেয়াল তোলা। চতুর্থ ছবি হলো ছাদ বানানো। তবেই অভিনেতার ঘর পাকাপোক্ত হবে। আমার এই গল্পের যে চরিত্র তুমি করবে তাতে যদি সিনসিয়ার থাকো তাহলে তোমার ভিত শক্ত হয়ে যাবে। চুপচাপ শুনছিল নবকুমার। কথাগুলো ভালো লাগছিল তার। এবার সতু সাহা বললেন, আর কিছুদিন পরে পদ্মপাতায় জল রিলিজ করবে। ছবির ভাগ্য এবং তোমার কপাল দেখার পর সই করানোটাই স্বাভাবিক ছিল, কিন্তু তোমার কপাল যদি ভালো হয় তাহলে আমাদের বাজেট বেড়ে যাবে। বুঝতে পারলাম না। যদি পাবলিক তোমাকে অ্যাকসেপ্ট করে তাহলে অনেক প্রযোজক পরিচালক ছবিতে নিতে চাইবে, তত্তর করে দর বেড়ে যাবে তোমার। আচ্ছা, গীতিময়ের ছবিতে ওরা কত দিচ্ছে তোমাকে? মাঝে মাঝেই দিচ্ছে, হিসেব করিনি। 15 দিনের কাজ, 1.5 লক্ষ পাবেন। যদি দিন বাড়ে তাহলে পার ডে 10,000 অ্যাড হবে। হকচকিয়ে গেল নবকুমার। এত টাকা মাত্র 15 দিনের জন্য সে 1.5 লাখ টাকা রোজগার করবে? অজিত মুখার্জি বললেন, কিন্তু একটা চিঠি চাই ভাই। কি চিঠি? এই যে এতদিন যাদের সঙ্গে কাজ করলে, যারা তোমাকে প্রথম সুযোগ দিয়েছে, পরের ছবি করার ব্যাপারে তারা কোনো বাধা নিষেধ রাখেনি, এটা ওদের কাছ থেকে লিখিতভাবে আনতে হবে। নইলে পরে ওরা বলবে চুক্তিভঙ্গ হয়েছে, মামলা করবে, সে বহুত ঝামেলা। সিম্পলি 2 কলম লিখে দেবে। অন্য কারোর ছবিতে কাজ করলে তোমার ব্যাপারে ওদের আপত্তি নেই, ঠিক আছে? আমি চেষ্টা করব। হ্যাঁ ভাই, এটা খুব জরুরি। আমরা বাড়িতে গিয়ে দেখা করতাম, হঠাৎ শুনলাম স্টুডিওতে এসেছেন, তাই কথা হয়ে গেল। আমি পরশুর মধ্যে আমাদের স্টুডিওর অফিসে কাগজ নিয়ে চলে আসুন, আমরা সই করিয়ে অ্যাডভান্স দিয়ে দেব। আমাকে দিয়ে ওরা কোনো কাগজে সই করাননি, কোনো চুক্তি হয়নি। তাহলে তো খুব ভালো, ওটাই লিখিয়ে নিয়ে এসো। নমস্কার জানিয়ে উঠে এলো নবকুমার। 1.5 লক্ষ টাকা যদি ওরা এখনই দিয়ে দিত তাহলে মায়ের চিকিৎসার খরচ নিয়ে কোনো দুশ্চিন্তা থাকতো না। কিন্তু ওরা বলেছেন অ্যাডভান্স দেবেন, হয়তো 10,000 টাকা দিয়ে সই করাবেন। সই করার পর ওই চুক্তিপত্র দেখিয়ে তো টাকাটা কারোর কাছ থেকে ধার হিসেবে নেওয়া যায়, কিন্তু কে দেবে ধার? তার আগে ওই চিঠিটা পাওয়া দরকার। নবকুমার বড়বাবুকে ফোন করল। বড়বাবুর গলায় অসন্তোষ। কি ব্যাপার এই অসময়ে? আপনি কি আমাকে দেখা করার অনুমতি দেবেন? অনুমতি? ব্যাপার কি, এভাবে কথা বলছো কেন? খুব দরকার ছিল। ঠিক আছে, কাশীপুর ক্লাবে চলে এসো। বেয়ারাদের জিজ্ঞাসা করলে বলে দেবে আমি কোথায় আছি। কাশীপুর ক্লাব খুঁজে পৌঁছাতে সন্ধে পেরিয়ে গেল। বেয়ারাকে জিজ্ঞাসা করে ক্লাবের বিশেষ একটা ঘরে ঢুকে বড়বাবুকে দেখতে পেল সে। এক কোনায় সোফাতে বসে আছেন একা, সামনে মদের গ্লাস আর খাবারের প্লেট। নবকুমারকে দেখে ঈষৎ জড়ানো গলায় বড়বাবু বললেন, বসো, তাড়াতাড়ি যা বলার তা বলে বিদায় হও। হঠাৎ নবকুমারের মনে হলো এই সময় নতুন ছবির কথা বললে বড়বাবু রেগে যেতে পারেন। পান করে ওর মুখ লালচে এবং ফোলা ফোলা দেখাচ্ছে। হঠাৎ মনে হলো মায়ের কথা বললে হয়তো রেগে যাবেন না। সে বলল। চুপচাপ শুনলেন বড়বাবু। তারপর গম্ভীর গলায় বললেন, এই ব্যাপারে আমার কিছু করার নেই। নবকুমার বিনীত গলায় বলল, আপনি একদিন আমাকে বলেছিলেন সমস্যায় পড়লে আপনার কাছে আসতে পারি। বলেছিলাম নাকি? মায়ের অপারেশন 2 দিন পরেই হবে। আপনি যদি টাকাটা আমাকে ধার হিসেবে দেন তাহলে আমি 6 মাসের মধ্যে শোধ করে দেব। ধার? হ্যাঁ। শোধ করার টাকা কোথায় পাবে? যেখান থেকেই পাই ঠিক শোধ করব। ওসব ফালতু কথা আমি বিশ্বাস করি না।
বিশ্বাসযোগ্য একটা কিছু দিলে তার বদলে ধার দিতে পারি। কি ভাবছো, তোমার তো হিতৈষী আছেন, তারা ধার দিচ্ছেন না? মানে? রাবিশ, তোমার কথা শেষ হয়েছে? বড়বাবু তাকে চলে যেতে বলছেন বুঝতে পেরে সাহসী হলো নবকুমার। এই টাকা আমি 6 মাসের মধ্যে পেতে পারি। বিয়ে করবে নাকি? শ্বশুর যৌতুক দেবে অত টাকা? আজ্ঞে না, আমি যদি সিনেমায় অভিনয় করি তাহলে আমাকে ওই টাকা দেয়া হবে। তুমি তো ইতিমধ্যে করেই ফেলেছো, আবার সিনেমায় অভিনয় করবে মানে? মানে পদ্ম পাতায় জলের পরে আরেকটা ছবি। এই মতলব তোমাকে কে দিল? বলতে হবে না, মন্দাক্রান্তা ছাড়া আর কেউ না। মাটি থেকে তুলে এনে আমি মানুষ করলাম, অথচ বিক্রি করার সময় আমাকে জিজ্ঞাসাই করলো না। আপনি ভুল বুঝছেন। মিথ্যে বলো না। তোমার দাম কি? 1 কানাকড়িও নয়। কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়াই একটা ছবিতে সুযোগ পেয়েছো। ছবি দেখে দর্শক ছ্যাঁছ্যা করতে পারে, তোমার জন্য ছবি ভোগে যেতে পারে। সেই ঝুঁকি থাকা সত্ত্বেও কেউ তোমাকে 1.5 লক্ষ দিতে চাইছে পরের ছবিতে কাজ করার জন্য। তুমি কি ভাবছো আমি ঘাসে মুখ দিয়ে চলি? তাকে বলো আমার সঙ্গে সরাসরি দেখা করতে। বিশ্বাস করুন, উনি এসব কিছুই জানেন না। তাহলে কার সঙ্গে তোমার কথা হয়েছে? অগত্যার সব কথা খুলে বলল নবকুমার। এই লোকগুলো এখনো আমাকে যাত্রা দলের মালিক বলে ভাবে, তাই ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে চায়। ইডিয়েটস! শোনো, তুমি কার আবিষ্কার? আপনাদের। আপনাদের? কর্পোরেশনের জলের কি গুণ? বেশ, সেই আমাদের না জানিয়ে তোমার সঙ্গে কেন কন্ট্রাক্ট করলো ওরা? তাছাড়া আমি অনুমতি না দিলে তুমি বাংলা ছবিতে কি করে অভিনয় করবে? মানে? তুমি তেলেগু, তামিল, পাঞ্জাবি যে কোনো ছবিতে গিয়ে অভিনয় করো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু বাংলা ছবিতে এখন যদি সই করতে চাও তাহলে আমার অনুমতি লাগবে, সেটা আমি দেব না। কেন? কেন? তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? না মানে পদ্ম পাতায় জল তো শেষ হয়ে গিয়েছে, এখন তো কোনো কাজ নেই। তাহলে শোনো, ছবি রিলিজ হোক, তারপর 7 দিন যাক, তখন তুমি যা ইচ্ছে তাই করতে পারো। ছবি যদি লেগে যায় তাহলে ওই 7 দিনের মধ্যে আমি পরের ছবির ব্যাপারে তোমার সঙ্গে চুক্তি করব। আর যদি বুঝি ছবি মুখ থুবড়ে পড়েছে তাহলে তুমি যা ইচ্ছে তাই করতে পারো। সেরকম হলে তো ওরা অ্যাডভান্স দেবে না। সেটা ওদের সমস্যা। তোমার মা এখন কোথায় আছেন? নার্সিংহোমে, থিয়েটার রোডের নার্সিংহোমে। কাকে ধরে ওখানে মাকে ভর্তি করলে? ওখানে কোন ডাক্তার ওকে দেখছেন? ডক্টর নন্দী। তাহলে মন্দাক্রান্তার সঙ্গে তোমার আজও যোগাযোগ আছে। তাকেই বলো না টাকাটা দিয়ে দিতে, ধার চাইতে হবে না, বললে এমনি দিয়ে দেবে। শোনো, তুমি এখন যেতে পারো, আমি তোমাকে কোনো ক্লিয়ারেন্স লিখে দেব না। ছবি রিলিজের পর হয়তো তোমার সেটা দরকারও হবে না। গুড নাইট। চলে যাওয়ার জন্য হাত নাড়লেন বড়বাবু। নবকুমার উঠে দাঁড়ালো। বড়বাবুর যেন মনে পড়ে গেল, এমন ভঙ্গিতে বললেন, নিজের মায়ের জন্য ভাববে সেটা স্বাভাবিক, কিন্তু শেফালি মায়ের খবর নেওয়া তো তোমার কর্তব্য, তাই না? যাও। কাশীপুর ক্লাব শহরের এক প্রান্তে, অত্যন্ত প্রাচীন ক্লাব, যা এককালে ব্রিটিশদের বিনোদনের জায়গা ছিল। সিঁড়িতে দাঁড়িয়ে বিশাল সাজানো বাগানের দিকে তাকালো নবকুমার। আলো অন্ধকারে মাখামাখি হয়ে রহস্যময় চেহারা নিয়েছে। সেই দিকে তাকিয়ে মনে হচ্ছিল সে কি করে শেফালি মায়ের কথা ভুলে গেল। তাকে আজ আদালত থেকে জামিন দেয়া হবে, তা মন্দাক্রান্তা জানিয়েছিলেন। জামিন পাওয়ার পরে তাকে নবকুমারের বাড়িতে নিয়ে আসার প্রস্তাব ছিল। মায়ের জন্য নার্সিংহোমে যাওয়া অপারেশনের খরচ জোগাড় করার দুশ্চিন্তা এত প্রবল হয়েছিল যে শেফালি মায়ের কথাটা সে ভুলেই গিয়েছিল। কিন্তু শেফালি মা এখন কোথায়? মোবাইল বের করে মন্দাক্রান্তার নাম্বার টিপল নবকুমার। হ্যাঁ বলো নবকুমার।
শেফালি মা এখন কোথায়? কেন বলো তো? আমি আজ সারাদিন মাকে নিয়ে এত ব্যস্ত ছিলাম, ওর অপারেশন হবে তার টাকার জোগাড় করা, শেফালি মায়ের কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। শেফালি মায়ের খবর তুমি আমাকে জিজ্ঞাসা করছো, কিন্তু তোমার মাধ্যমেই তার সঙ্গে আমার পরিচয় হয়। তার খবর তো তোমার রাখার কথা। না, তুমি ক্রমশ আর কলকাতার নয়, একদম ক্যালকাটার মানুষ হয়ে যাচ্ছ। তার মানে? ব্রিটিশরা এই শহরটাকে কখনোই কলিকাতা বা কলকাতা বলেনি, বলেছে ক্যালকাটা। তাদের দেখা দেখি কিছু নব্য শিক্ষিত বাঙালিও বলতে লাগলো ক্যালকাটা। তাদের শিকড় এদেশের মাটিতে নেই। তারা ব্রিটিশদের পরে আমেরিকানদের পরগাছা হয়ে ঝুলছে, ফলে এদের কোনো পিছু টান নেই। শেফালি মা আর যাই হন না কেন তোমার আশ্রয়দাত্রী ছিলেন। মানুষটি সৎ না হলে তাকে জেলে কাটাতে হতো না। তার কথা তুমি কি করে ভুলে গেলে? ছি! শেষ শব্দটিতে যে ভৎসনা ছিল তা নবকুমারকে বিদ্ধ করল। সে মোবাইল কানে চেপে রাখল, কথা খুঁজে পাচ্ছিল না। মন্দাক্রান্তার গলা কানে এলো। শেফালি মা জামিন নিতে চাননি। সে কি, কেন? আমি তো তাই শুনেছি। বড়বাবুকে জিজ্ঞাসা করো, উকিল নিশ্চয়ই তাকে সব জানিয়েছেন। বড়বাবু এখন আমার সঙ্গে কথা বলবেন না। এখন কটা বাজে? ও, কাল সকাল 10টার পরে কথা বলো। উনি আজ আমার উপর খুব রেগে গিয়েছেন। যেভাবে কথা বলেছেন সেভাবে ওকে কখনো কথা বলতে শুনিনি, কিন্তু আমার কোনো দোষ ছিল না। মায়ের অপারেশনের টাকা জোগাড় করার একটা সুযোগ এসেছিল, কিন্তু উনি আমাকে সেই সুযোগ নিতে দিচ্ছেন না। তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। এখন তুমি কোথায় আছো? কাশীপুর ক্লাবের সামনে। ওখানে কেন? ও, বড়বাবুর সঙ্গে দেখা করতে ওখানে গিয়েছিলে? শোনো, ব্যাপারটা যদি জরুরি হয় তাহলে কথা বলতে আমার বাড়িতে আসতে পারো। অবশ্য এখানে এলে বড়বাবুর কি প্রতিক্রিয়া হবে বুঝতেই পারছো। আমি বুঝতে পারি না বড়বাবু কেন এমন করেন। আজও আপনাকে নিয়ে ঠেস দিয়ে কথা বলেছেন। উনি যে কি ভাবেন। উনি কি ভাবেন তা তোমার না ভাবলেও চলবে। অর্থ প্রতিপত্তি থাকা সত্ত্বেও যেসব মানুষ বয়সকে মেনে নিতে পারে না তারাই ঈর্ষাকাতর হয়। এক কাজ করো, তোমার সঙ্গে টাকা আছে? কিছু আছে। তাতেই হবে। একটা ট্যাক্সি নিয়ে সোজা থিয়েটার রোডে চলে এসো। তোমার মা যে নার্সিংহোমে আছেন তার গ্রাউন্ড ফ্লোরের ভিজিটার্স এনক্লোজারে আমি 40 মিনিট পরে পৌঁছাচ্ছি। রাত হয়েছে, ওখানে বসে কথা বলতে অসুবিধা হবে না। আপনার অসুবিধা হবে না তো? হলে কি ওখানে যেতে বলতাম? নার্সিংহোমে আমার পরিচিত পেশেন্ট থাকতেই পারে। তাছাড়া ডক্টর নন্দীর সঙ্গেও দেখা করতে যেতে পারি। যাকগে, দেরি করো না। ফোন কেটে দিলেন মন্দাক্রান্তা। কাশীপুর ক্লাবের সামনে ওই সময় কোনো ট্যাক্সি পাওয়া না যাওয়ায় অটোয় করে চিড়িয়ামোড়ে আসতে হল। ট্যাক্সিতে বসে নবকুমার ভেবেই পাচ্ছিল না, কোর্ট যদি জামিন দেয় তাহলে শেফালি মা কেন সেটা নিলেন না। কোর্ট জামিন দিলে কি তা অস্বীকার করা যায়? যে জামিন চাইছে তাকে তো আবেদন করতে হয় বলে সে শুনেছে। আবেদন করার পর শেফালি মা কেন বলবেন যে তার জামিন চাই না? থিয়েটার রোডে এসে নার্সিংহোমের সামনে যখন সে ট্যাক্সি থেকে নামলো তখন রাত 9:30 বেজে গিয়েছে। প্যাসেজ দিয়ে ভিতরে ঢুকে দেখলো এখন বিকেল সন্ধ্যার মতো চারপাশে লোকজন নেই। সিঁড়ি ভেঙে ওপরে উঠে সে ভিজিটার্স এনক্লোজারে ঢুকেই মন্দাক্রান্তাকে দেখতে পেল। তাকে দেখে ইশারায় পাশে ডাকলেন তিনি। নবকুমার পাশে এসে বসতেই মন্দাক্রান্তা জিজ্ঞাসা করলেন, এবার বলো তোমার সমস্যা কি? নবকুমার চারপাশে তাকান। এখন সেই সব মানুষ এখানে অপেক্ষা করছেন যার আত্মীয় অত্যন্ত অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হয়ে আছে। ফলে ভিজিটার্সদের সংখ্যা এখন বেশি নয়। নবকুমার নিচু গলায় সমস্ত কথা বিশদে বলে গেল। তার চোখে মুখে উদ্বেগ। সব শোনার পরে মন্দাক্রান্তা জিজ্ঞেস করলেন, বড়বাবু তোমার সঙ্গে কবে চুক্তি করেছেন তা আমি জানি না, তাতে কি লেখা ছিল? বড়বাবু আমার সঙ্গে কোনো চুক্তি করেননি, কোনো লেখালেখি হয়নি।
যা চেয়েছেন তা মুখে বলেছেন, আমি সেটাই আদেশ মেনে করেছি। তুমি ঠিক বলছো? ভেবে দেখো, কোনো সাদা কাগজে সই করেননি? না। তাহলে তুমি এত নার্ভাস হয়ে আছো কেন? ওর সঙ্গে যখন তোমার কোনো চুক্তি নেই, তখন ছবি রিলিজ করার পর 7 দিন পর্যন্ত নতুন কাজ নিতে অপেক্ষা করবে কেন? আসলে এই সুযোগটা উনি আমাকে দিয়েছেন, না দিলে আমি সিনেমায় অভিনয় করার কথা স্বপ্নেও তো ভাবতে পারতাম না। তাই বড়বাবু তোমাকে সুযোগ দিতে চাননি, দিতে বাধ্য হয়েছেন। তখন আমার সঙ্গে ওর সুসম্পর্ক ছিল, সেই সম্পর্ক বজায় রাখতে আমার অনুরোধ উপেক্ষা করতে পারেননি। কিন্তু তারপর থেকে একটু একটু করে ওর মনে সন্দেহের বিষ ঢুকলো। যাকে পরিচালক হিসেবে অজিত মুখার্জি হয়তো প্রথম সারির নন, কিন্তু তার তৈরি ছবি ভালো চলেছে। ওরা যদি তোমাকে অফার দেন তাহলে কোনো দ্বিধা করো না। কত টাকা দেবেন বলেছেন? 15 দিনের কাজের জন্য 1.5 লক্ষ টাকা। পদ্মপাতায় জলের জন্য কত পেয়েছো? বোধহয় 30,000 টাকা। বোধহয় কেন? একসঙ্গে টাকা পাইনি, ভাগে ভাগে পেয়েছি, যোগ করিনি। এখন কোনো উঠতি নায়ক একটা ছবির জন্য কত পায়? আমি জানি না। শোনো, তুমি অজিত বাবুকে বলবে পদ্মপাতায় জলে অভিনয় করার জন্য কারোর সঙ্গে তুমি কোনো চুক্তি করনি। ওরা যদি এখনো সই-সাবুত করতে চান তাহলে এই কথা তুমি লিখে দিতে পারো। আর তোমাকে যদি বিশ্বাস না করেন তাহলে ছবি রিলিজ হওয়ার 7 দিন পরে চুক্তি করতে পারেন। তবে তখন যদি অন্য কোনো প্রযোজক আরো বেশি টাকায় অফার দেন, সেটাই ওদের দিতে হবে। আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ, কিন্তু ওরা যদি পিছিয়ে যান তাহলে? তাহলে কি? মায়ের অপারেশন করার খরচ জোগাড় করা তো আমার পক্ষে সম্ভব নয়। তোমার মা এখন কেমন আছে? বিকেলে তো ভালোই দেখে গিয়েছি। আমি যাচ্ছি। উঠে দাঁড়ালেন মন্দাক্রান্তা। তারপর কথা না বাড়িয়ে সোজা বেরিয়ে গেলেন ভিজিটার্স এনক্লোজার থেকে। নিজেকে খুব অসহায় লাগছিল নবকুমারের। এত কথার পরেও তার মনে হচ্ছিল মায়ের অপারেশনের জন্য যে টাকা লাগবে তার জোগাড় করতে পারবে না। মুক্ত দরজা খুলে নবকুমারকে দেখেই মুখে হাত চাপা দিয়ে গলা খুলে কেঁদে উঠল। একপাশে সরে দাঁড়িয়ে সে কেঁদেই চলল। নবকুমার অবাক হয়ে জিজ্ঞেস করল, আরে কি হয়েছে তোমার? তুমি শোনোনি কিছু? না তো, কি শুনেছ তুমি? শেফালিমা জেল থেকে বের হতে চাননি। তুমি শুনলে কার কাছে? বড়বাবুর লোক নবকেষ্ট এসেছিল, সেই তো বলল। ও, এই খবর দিতে এসেছিল? কখন? এই তো একটু আগে। সবাই জেল থেকে বেরিয়ে আসতে চায়, কেউ তো জেলে পচে মরতে চায় না। উনি কেন বের হতে চাইলেন না? তুমি কি একবারও তাকে দেখতে গিয়েছো? এতদিন উনি মানসিক হাসপাতালে ছিলেন, সেখানে যাওয়া নিষেধ ছিল। নবকেষ্ট আর কিছু বলেছে? ও হ্যাঁ, 15 দিনের মধ্যে তোমাকে এই বাড়ি ছেড়ে দিতে হতে পারে। মানে? তাই তো বললো। ছেড়ে দিতে হতে পারে? দিতে হবে বলেনি? না, কি একটা হবে, তারপর বড়বাবু ঠিক করবেন। তাই উনি বলে পাঠিয়েছেন তৈরি হয়ে থাকতে। নবকুমার বুঝতে পারল বড়বাবুর চাল এটা। ছবি ফ্লপ করলে তাকে ফ্ল্যাট ছেড়ে দিতে হবে, এটা ঘুরিয়ে জানিয়ে দিলেন। দাদাবাবু। বলো। আমি কাল সোনাগাছির বাড়িতে চলে যেতে চাই। ওই বাড়িতে পুলিশ তালা চাবি দিয়ে রেখেছে, থাকবে কোথায়? না, নবকেষ্ট বলল শেফালিমাকে আদালত জামিন দেওয়ায় পুলিশ তালা খুলে দিতে পারে। থানায় গিয়ে চাবি নিয়ে আসতে হবে। এখান থেকে কদিন বাদে তো চলে যেতেই হবে। কালই চলে যাই। ও দাদাবাবু। নবকুমার মুখ তুলে তাকান। বলছি কি, তুমিও কাল ওখানে চলো। এমন করে বললে কেন? তুমি ওই বাড়িতে কতদিন ছিলে ভুলে গিয়েছো? দেখি, তুমি যদি যেতে চাও যেতে পারো। আমি জানি না পুলিশ তোমাকে বাড়ির চাবি দেবে কি দেবে না। শেফালিমা চাইলে নিশ্চয়ই পেতেন, তোমাকে দেবে কেন? যাও, গিয়ে দেখো। নবকুমার উঠে নিজের ঘরে চলে গেল। একলা ঘরে বসে হঠাৎ শরীর কাঁপিয়ে কান্না বেরিয়ে এল। বালিশে মুখ গুজে কাঁদতে কাঁদতে নবকুমার বুঝতে পারছিল
এই শহরে তার কোনো বন্ধু নেই। সকাল 10টায় বড়বাবু স্টুডিওর অফিস থেকে টেলিফোনে দেখা করতে বলেছেন জরুরি। ফোন এলো গীতিময়ের কাছ থেকে। শোনো, কদিন বাদে ছবি রিলিজ করছে, এখন হুটহাট বাড়ির বাইরে যাবে না। যাব না? হ্যাঁ, যদি যেতেই হয় বাড়ির দরজা থেকে গাড়িতে উঠে যাবে। আগের মতো রাস্তায় ফ্যাফা করে ঘুরে বেড়াবে না। কেন? আশ্চর্য, তুমি একজন অভিনেতা নাও, ছবির নায়ক। পাবলিক তোমাকে চট করে দেখতে পাবে না। তোমাকে নিয়ে নানান গল্প বানাবে, আর তাহলেই তোমার সম্পর্কে আকর্ষণ বেড়ে যাবে। এটা দরকার। একটা কথা কানে এসেছে, তুমি নাকি অজিত মুখার্জির ছবিতে কাজ করবে। উনি প্রস্তাব দিয়েছেন। তাহলে ঠিকই শুনেছি, যা ভালো মনে হয় তাই করো। জোরে শ্বাস ফেলে লাইন কেটে দিলেন গীতিময়। স্টুডিওর গেটে ট্যাক্সি থেকে নেমে পা বাড়াতেই গাড়িটাকে ঢুকতে দেখে সরে দাঁড়ালো নবকুমার। বড়বাবু বসে আছেন পিছনের আসনে। তাকে দেখেও যেন তিনি দেখলেন না। ঠোঁট কামড়ালো নবকুমার। তারপর বড়বাবুর অফিসের দিকে না গিয়ে সোজা অজিত মুখার্জির অফিসের সামনে চলে এল। যে লোকটা দরজায় দাঁড়িয়েছিল সে বলল, অজিতদা তো এখনো আসেননি, 1টার পরে আসবেন। নবকুমার ঘুরে দাঁড়াতে বড়বাবুর প্রোডাকশন ম্যানেজারকে দেখতে পেল। দাদা, বড়বাবু তোমার জন্য বসে আছেন, ওর হাতে সময় কম, তাড়াতাড়ি যেতে বলেছেন। দরজায় দাঁড়িয়ে নবকুমার মুখ খোলার আগেই বড়বাবু বললেন, বসো। নিঃশব্দে চেয়ার টেনে বসল নবকুমার। খবরটা শুনে খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তোমার মাথার ওপরে যিনি ছাতা ধরে আছেন তিনি নিশ্চয়ই আগেই শুনেছেন এবং শুনে খুশি হয়েছেন। কোন খবরে বড়বাবু খুশি হয়েছেন বুঝতে পারল না নবকুমার। কিন্তু উনি যে মন্দাক্রান্তার কথা ব্যঙ্গ করে বললেন তা বুঝতে অসুবিধা হল না। বড়বাবু তার দিকে তাকিয়ে আছেন দেখে সে বলতে বাধ্য হল, কোন খবর? তাই নাকি? একাধিক খবর আছে, তা তো শুনিনি। আমি শুনেছিলাম অজিত মুখার্জি তোমাকে পরের ছবির অফার করেছে আর তুমি নাচতে নাচতে রাজি হয়েছ। তাহলে অন্যরাও তোমার পিছনে লাইন দিয়েছে? না না, আপনি ভুল ভাবছেন। আমাকে আর কেউ অফার দেননি, শুধু অজিত মুখার্জি মশাই কথা বলেছেন, কিন্তু তিনি আপনার কাছ থেকে একটা অনুমতির চিঠি নিয়ে যেতে বলেছেন। আপনাকে তো বলেছি সে কথা। আমি তোমাকে সেই অনুমতিপত্র লিখে দেব না। তারপর তুমি কি করবে? আপনি যদি ভবিষ্যতে আর ছবি না করেন তাহলে তো অন্য ছবিতে অভিনয় করতে পারি। অভিনয়? অভিনয়ের তুমি কিছু জানো? কার কাছে তুমি অভিনয় শিখেছ? চাষ করতে, গরু চড়াতে গ্রামে, যাত্রা দলে এসে প্রম্পটার হয়েছিল। এই ফিল্মে যা করেছো তা গীতিময়ের জন্যই সম্ভব হয়েছে। আমার ফিল্মে একটা গ্রাম্য যুবকের ভূমিকায় তুমি বিহেভ করেছিলে, অভিনয় করতে হয়। যদি আমার ফিল্মের নায়ক একটা ছাগল হতো তাহলে ব্যয় ব্যয় করে ক্যামেরার সামনে যখন সে ডাকতো তখন কি পাবলিক বলতো, ওহ কি অভিনয়টা না করলো? বলতো না। আমি যার ফিল্ম করব না তা তোমার মনে হচ্ছে কি করে? এমনি বললাম, যদি করেন তাহলে আমাকে নেবেন কি না? অবশ্যই নেব, 2 মিনিটের চাকরের ভূমিকাতেও নেব। 2 মিনিটের চাকরের ভূমিকা? ফ্যাকাশে হয়ে গেলে কেন? এক ঠেলায় স্বর্গে তুলে দিয়েছি বলে ভেবে নিয়েছ চিরকাল স্বর্গেই থেকে যাবে? আমার পরের ছবি একটি চাকরকে নিয়ে। 2 মিনিট নয়, 2 ঘন্টা ধরে পর্দায় থাকবে। নাক সিটকাচ্ছ? তুমি উত্তম কুমারের নাম শুনেছ? শুনেছ? বা গুড। সেই মহানায়ক খোকাবাবুর প্রত্যাবর্তন ছবিতে চাকরের ভূমিকায় অভিনয় করেছিলেন, এটা জানো? যাক, তোমার সঙ্গে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। আমি তোমাকে কোনো অনুমতিপত্র লিখে দেব না। ছবিটা 1 সপ্তাহ চলুক, তারপর পরিস্থিতি বুঝে তোমাকে রাখবো অথবা ছেড়ে দেব। আপনি যেমন বলবেন। তাহলে যাই? না, বসো। আচ্ছা, তোমাকে কেউ কিছু শিখিয়ে দেয়নি? কি কথা জিজ্ঞেস করছেন? তোমাকে কেউ বলেনি যে আমি তোমাকে এভাবে আটকে রাখতে পারি না? তোমার সঙ্গে আমি কোনো কন্ট্রাক্ট সই করিনি। কোথায় তুমি কাজ করবে সে ব্যাপারে তোমার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে। কেউ তোমাকে বলেনি?
আমি গায়ের জোরে তোমাকে আটকে রাখার যে চেষ্টা করছি তা তুমি গিল্ডের কাছে নালিশ করলেই উড়ে যাবে, বলেনি? না, বলেনি। মাই গড, এ তো তাজ্জব ব্যাপার। কিন্তু তুমি তো জানো আমি তোমাকে ফিল্মে সুযোগ দেওয়ার সময় কোনো কন্ট্রাক্ট সই করাইনি। আইনত তুমি বাধ্য নয় আমার কথা শুনতে। এটা জেনেও তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? এবার একটু হাসি ফুটল নবকুমারের মুখে। এই কলকাতায় এসেছিলাম মাস্টারদার হাত ধরে। তিনি শেফালি মায়ের বাড়িতে যেমন থাকার জায়গা করে দিয়েছিলেন, তেমনি আপনার যাত্রা দলে নিয়ে গিয়েছিলেন। আপনি দয়া করে প্রম্পটারের চাকরি দিয়েছিলেন। তারপর যখন এই সিনেমা করার কথা ভাবলেন, তখন আমাকেই সুযোগ করে দিলেন। শেফালি মাকে পুলিশ গ্রেপ্তার করলেও আপনি তার জন্য উকিলের ব্যবস্থা করে দিয়েছিলেন। আমার থাকার জন্য অত ভালো জায়গায় ফ্ল্যাটের ব্যবস্থা করেছেন। আমাকে যে টাকা দিয়েছেন তা এর আগে আমি রোজগার করিনি। আমি গ্রামে বড় হয়েছি। যে উপকার করে আশ্রয় দেয় তাকে আঘাত দিতে শিখি। আপনি আমাকে যা বলেছেন বা বলবেন তাই আমি মেনে নেব। ভুল, ভুল, একদম ভুল। ওই প্রম্পটারের চাকরি পর্যন্ত ঠিক বলেছ, কিন্তু তার পরের ব্যাপারগুলোই আমার কোনো ভূমিকা ছিল না। তোমাকে নিশ্চয়ই বুঝিয়ে বলতে হবে না। হ্যাঁ, এবার বলো, তোমার মা কেমন আছে? ভালো না, অপারেশন করাতে হবে। নার্সিংহোম থেকে কোনো এস্টিমেট দিয়েছে? না, ডাক্তারবাবু একটা আন্দাজ দিয়েছে। ধুর, ডাক্তাররা অপারেশনের আগে যে টাকা লাগাতে পারে বলে এস্টিমেট দেন, তার সঙ্গে নার্সিংহোমের বিলের কোনো মিল থাকে না। অবশ্য এখন নার্সিংহোম এ ব্যাপারে কিছুই বলতে পারবে না। হয়ে যাওয়ার পর যোগ করে ওরা বলে থাকে। তা টাকার জোগাড় হয়েছে? না, বাবা কিছু দিতে পারবেন, দরকার হলে গ্রামের জমি বিক্রি করতে হবে। কিন্তু এত তাড়াতাড়ি তো সেই জমি বিক্রির টাকা পাওয়া যাবে না। খুব চিন্তা হচ্ছে। মা যে হঠাৎ এমন অসুখে পড়বে তা আন্দাজ করতে পারিনি। বেশিরভাগ সময় অসুখ যে বাড়ছে তা আগে ভাগেই আন্দাজ করা যায়। শিক্ষার অভাবে মেয়েরা তা প্রকাশ করতে চায় না। তাকে নিয়ে পরিবারের লোকজন বিব্রত হবে এটা ভেবে সংকোচে চেপে যেতে চায়। যখন পারে না তখন শরীর বিদ্রোহ করে বলেই পারে না। গ্রামে তোমাদের বিক্রি করার মতো কত জমি আছে? 1 ফসলি 2 ফসলি মিলে যা আছে তার 20 ভাগ বিক্রি করলেই টাকাটার ব্যবস্থা হয়ে যাবে। বাহ, তাহলে চিন্তা করছো কেন? ব্যাংকে যাও, ওই জমি জমা রেখে ব্যাংক থেকে লোন নাও। পরে লোন শোধ করলে জমি ফেরত পেয়ে যাবে। কিন্তু এই লোন পেতে পেতে যে সময় লাগবে, তার আগেই মায়ের অপারেশন হয়ে যাবে। আমি তাহলে অজিত মুখার্জিকে না বলে দিচ্ছি। তাকে না বললেই তোমার টাকার সমস্যা মিটে যাবে। তোমার বাবাকে বলো তোমাদের চাষের জমি কত আছে, তার দাম কাঠা অথবা বিঘা প্রতি কত, তার একটা এস্টিমেট তৈরি করে কালই নিয়ে আসতে। ওভাবে তো বলা যাবে না। কেন? রাস্তার ধারের জমি হয়তো কাঠা প্রতি 2 লক্ষ টাকায় বিক্রি হবে, কিন্তু ভেতরের দিকে এমন জমি আছে যার 1 বিঘের দাম 20,000-এর বেশি কেউ দেবে না। ঠিক আছে, রাস্তার ধারে কি 10 কাঠা জমি আছে? তা আছে। তাতেই হবে। দলিলটা আমার কাছে জমা দিয়ে কালই 2 লক্ষ টাকা নিয়ে যাও। চিকিৎসার জন্য কারোর কাছে হাত পাততে হবে না। টাকাটা ফেরত দিলে দলিলও পেয়ে যাবে, কোনো সুদ দিতে হবে না। কিন্তু রাস্তার ধারে 10 কাঠার দাম তো 20 লক্ষ টাকা। 20 লক্ষ হোক বা 50 লক্ষ, তুমি 2 লক্ষ দিলেই দলিল ফেরত পেয়ে যাবে। বাবা যদি রাজি না হন? সেটা তোমাদের সিদ্ধান্ত, যেতে পারো। নবকুমার গম্ভীর মুখে উঠে দরজার দিকে এগোতেই বড়বাবু পিছন থেকে ডাকলেন, তোমার যিনি শুভানুধ্যায়িনী তিনি এই সময় হাত মুঠো করে বসে আছে। চমৎকার। শোনো, তুমি অজিত মুখার্জিকে বলে দাও আমার কোনো আপত্তি নেই। সে যদি তোমাকে পরের ছবিতে নিতে চায় নিতে পারে। আর যেহেতু তোমার সঙ্গে আমার কোনো চুক্তি হয়নি, তাই তোমাকে আমি ক্লিয়ারেন্স দিতে পারি না। নবকুমার হতভম্ব হয়ে গেল। কথাগুলো সে ঠিক শুনেছ তো? বড়বাবু একটা প্যাড আর কলম এগিয়ে দিলেন। এখানে তোমার মায়ের নামটা লিখে দিয়ে যাও। ডক্টর নন্দী আমারও পরিচিত।
কথা বলবো। অদ্ভুত ব্যাপার বলে মনে হলো নবকুমারের। অজিত মুখার্জি এবং তার প্রযোজকরা আগের দিন যে আগ্রহ নিয়ে তার সঙ্গে কথা বলেছিলেন, আজ তাঁদের নির্লিপ্ত দেখালো। অজিত মুখার্জির অফিস ঘরেই ওরা বসেছিলেন। তাকে দেখে সাধারণ গলায় অজিত মুখার্জি বললেন, বলো ভাই, কিছু বলবে? হ্যাঁ, উনি বললেন আমার কোনো অনুমতিপত্রের প্রয়োজন হবে না, কারণ উনি আমার সঙ্গে কখনোই কোনো চুক্তি করেননি। বাহ, এ তো ভালো খবর, তুমি তো স্বাধীন। অজিত বাবু কবে লোকেশন দেখতে যাবেন ঠিক করেছে? আমার তো ওসব জায়গা বহুবার দেখা। আপনারা প্রোডাকশন কন্ট্রোলারকে সঙ্গে নিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা, পুলিশের পারমিশনের খোঁজ নিয়ে আসুন। এই প্রসঙ্গ নিয়ে ওদের কথা শুরু হলো। নবকুমার যে দরজায় দাঁড়িয়ে আছে তা দেখেও দেখছিলেন না ওরা। আগের দিন যে উৎসাহ এবং আন্তরিকতা ওদের কথায় পেয়েছিল নবকুমার, তা হঠাৎই উধাও হয়ে গিয়েছে। হঠাৎ অজিত মুখার্জি জিজ্ঞাসা করলেন, কিছু বলার আছে? মাথা নাড়ল নবকুমার, না। উইশ ইউ গুড লাক। ছবি রিলিজ করুক, তোমাকে দেখে পাবলিক কিরকম রিয়েক্ট করে তা দেখি, তারপর কথা বলা যাবে, কেমন? মাথা নেড়ে দরজা থেকে সরে এলো নবকুমার। এটা কিরকম হলো? কাল এরা টাকা পয়সার ব্যাপারটাও ফাইনাল করে ফেলেছিলেন, অথচ আজ আবার বড়বাবু একদিন যেসব কথা বলেছেন আজ তার উল্টো কথা বললেন। তাকে আটকে রাখার বদলে মুক্ত করে দিলেন। তার মানে এই সিনেমার লাইনে মুখের কথার কোনো মূল্যই নেই। অথচ অজিতবাবুদের কাছ থেকে টাকা পাওয়া যাবে এটা ভেবে সে ধার করার কথা ভাবছিল। বাবা যদি গ্রামের কোনো অর্থবান মানুষের কাছ থেকে টাকাটা ধার করে, তাহলে অজিতবাবুদের টাকা পাওয়া মাত্র শোধ করে দিতে পারে। এই অজিতবাবুরা বুঝিয়ে দিলেন ওরা আর আগ্রহী নন, তাই টাকা পাওয়ার কথাই থাকছে। নিজের উপর রাগ হচ্ছিল খুব। কেন সে লোকের কথায় বিশ্বাস করে স্বপ্ন দেখে? দাদা, সেই লোকটা যে ওকে অজিতবাবুর কাছে নিয়ে গিয়েছিল, সে সামনে এসে দাঁড়ান। কি করব বলুন, শালারা অজিতদার কান ভাঙিয়েছে। মানে? আপনাকে নিলে অন্য একজনের ভাত মারা যেত, সে কাঠি নাড়ালো। কে তিনি? দাদা, এই লাইনে নাম বলা মানে নিজের পায়ে কোদাল মারা। অজিতদার কাছে পরিচিত ডিস্ট্রিবিউটারকে দিয়ে বলিয়েছে আপনার জন্যই বড়বাবু বড় ডিস্ট্রিবিউটার পাননি। তারা বলেছে আপনি নাকি মাকাল ফল। ব্যাস, সঙ্গে সঙ্গে অজিতদা বিশ্বাস করে ফেলেছে। প্রযোজক বলেছে আপনাকে সই করিয়ে অ্যাডভান্স দিলে সেই টাকাটা ভোগে যেত। প্ল্যান করে ল্যাং মারল শালারা। কি আর করা যাবে, কপালে না থাকলে হবে না। না দাদা, হার মানবেন না, লড়াই করতে হবে। দাদা, আপনি যদি রাজি হন তাহলে সুরজদার সঙ্গে আলাপ করিয়ে দিতে পারি। কে সুরজদা? আপনি কখনো সুরজদাকে দেখেননি? বিখ্যাত নেতা। উনি বললে ইচ্ছা না থাকলেও প্রযোজক পরিচালকরা সেই কথা শুনতে বাধ্য। বাধ্য কেন? ছবির আউটডোর শুটিংয়ে আইন অনুযায়ী যত টেকনিশিয়ান নিয়ে যেতে হয়, প্রযোজকরা খরচ কমাতে অনেক কম নিয়ে গিয়ে কাজ চালান। একজন অভিনেত্রী যিনি মায়ের চরিত্র করছেন, তার জন্য হেয়ার ড্রেসারকে না নিয়ে গিয়ে মেকআপ ম্যানের অ্যাসিস্ট্যান্টকে দিয়ে কাজ চালিয়ে নেন। সুরজদা ইচ্ছে করলে এই কারণে এসা টাইট দিতে পারে যে। লোকটা হাসল, তাতেই মানে বুঝিয়ে দিল। উনি আমার কি উপকার করবেন? অজিতদাকে একটা ফোন করবেন। নবকুমারকে নেবেন বলেও নিচ্ছেন না কেন? সঙ্গে সঙ্গে অজিতদা অ্যাডভান্স হাতে নিয়ে আপনার বাড়িতে ছুটবেন। আগে হলে সোজাসুজি না বলে দিত নবকুমার। এখন সে কিছুটা শিখেছে বলে বলল, ঠিক আছে ভাই, এখনই ওকে বিরক্ত করার দরকার নেই। প্রয়োজন হলে নিশ্চয়ই তোমাকে বলবো। আসি ভাই। সমস্ত শহর জুড়ে দুই নায়িকার মাঝখানে তার মুখ। এখন বাসে ট্রামে যাওয়া যাচ্ছে না, সবাই দু চোখ বড় করে যেন গিলতে চায়। বাড়ির সামনে ট্যাক্সি পেয়ে বেঁচে গেল। আগামীকাল ছবি মুক্তি পাবে। বাড়িতে ফিরে কাল রাতে সে কার্ড পেয়েছে।
6:30 প্রিয়া সিনেমায়। ট্যাক্সি চলছিল। হঠাৎ ব্রেক কষে দাঁড়িয়ে গেল ড্রাইভার। পাশের দেয়ালের দিকে একবার তাকিয়ে পিছন ফিরে নবকুমারকে দেখল। হেসে বলল, আপনি খুব লাকি দাদা, প্রথম সিনেমা। হ্যাঁ। একটু কুঁকড়ে গেল নবকুমার। সাধারণত হিরো হিরোইনকে চুমু খায়, পোস্টারের ছবিতে হিরোইন আপনাকে চুমু খাচ্ছে, ফাটাফাটি। আর চোখে পোস্টার দেখে চোখ বন্ধ করলো নবকুমার। হে ভগবান, এই পোস্টারটা যেন বাবার চোখে না পড়ে। নার্সিংহোমে ঢুকতেই সিঁড়ির ওপর বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখল সে। কিরকম জবুথবু দেখাচ্ছে বাবাকে। সে কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে? বাবা তার মুখের দিকে তাকাল। এত টাকা কোথায় পেলি? কত টাকা? কি বলছো তুমি? ওরা বলল তোর মায়ের অ্যাকাউন্টে তুই 2 লক্ষ টাকা জমা দিয়েছিস। নব, চুরি চামারি করে তুই আনিসনি তো? হতভম্ব হয়ে গেল নবকুমার। যা শুনল তা বিশ্বাস করতে অসুবিধা হল। সে বেশ উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করল, কি বলছো তুমি? মায়ের অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা জমা পড়েছে? তুই এমন ভাবে জিজ্ঞাসা করছিস যেন এই ব্যাপারে কিছুই জানিস না। আমি বা তুই জমা না দিলে ওই টাকা কি ভগবান এসে জমা দিয়ে গিয়েছে? বাবার কথা শেষ হওয়া মাত্রই নবকুমার প্রায় দৌড়ে রিসেপশনে চলে এল। সেখানে তখন বেশ ভিড়। কথা বলার সুযোগ পেতে মিনিট 10 অপেক্ষা করতে হলো। তার প্রশ্ন শুনে রিসেপশনিস্ট কম্পিউটার দেখলেন, দেখে মাথা নাড়লেন। হ্যাঁ, 2 লক্ষ টাকা ক্যাশে জমা দেওয়া হয়েছে। এর আগে ভর্তির সময় কিছু অ্যাডভান্স করা হয়েছিল। কে জমা দিয়েছে বলতে পারবেন? না, পেশেন্টের নামেই রসিদ দেওয়া হয়েছে। এক্সকিউজ মি, আপনি সিনেমায় অভিনয় করেছেন তাই না? হ্যাঁ। এই টাকার ব্যাপারে কোনো সমস্যা হয়েছে? আমি ঠিক বুঝতে পারছি না কে টাকাটা জমা দিল। ঘন্টা 3 আগে একজন এসেছিল। আপনি ক্যাশ কাউন্টারে গিয়ে খোঁজ করুন, ওরা যদি কিছু বলতে পারে। আপনি যান, আমি ফোন করে দিচ্ছি। ক্যাশ কাউন্টারের মহিলার কাছে পৌঁছে নবকুমার বুঝতে পারল তিনি ইতিমধ্যে ফোন পেয়ে গেছেন। ভদ্রমহিলা বললেন, হ্যাঁ বলুন। আমার মায়ের নামে 2 লক্ষ টাকা জমা পড়েছে। হ্যাঁ জানি, 1000 টাকার 200টা নোট। আপনার মা ডক্টর নন্দীর পেশেন্ট। হ্যাঁ। ভদ্রমহিলা অযত্নে পড়ে থাকা একটা প্যাডের ছিঁড়া পাতা তুলে এগিয়ে দিয়ে বললেন, যিনি টাকা জমা দিয়েছেন তিনি পেশেন্টের নামটা না বলে এই কাগজটা টাকার সঙ্গে দিয়েছিলেন। কাগজ দেখে হতভম্ব হয়ে গেল নবকুমার। কাগজে মায়ের নামটা তার হাতেই লেখা রয়েছে। তলায় বড় বড় অক্ষরে অন্য কেউ লিখেছে, পেশেন্ট অফ ডক্টর কে নন্দী। সঙ্গে সঙ্গে সব পরিষ্কার হয়ে গেল। বড়বাবু একটা প্যাড এগিয়ে দিয়ে তাকে মায়ের নাম লিখতে বলেছিলেন। সে লিখে দিয়েছিল, কিন্তু তিনি যে লোক পাঠিয়ে মায়ের অ্যাকাউন্টে টাকা জমা দেবেন তা সে কল্পনাও করতে পারে। নবকুমার মাথা নাড়ল। তাহলে ঠিক আছে। আপনি পদ্মপাতায় চলেন নায়ক, পোস্টারে আপনার ছবি দেখেছি। এরপরে আর কি কি ছবি করছেন জানি না। সরে এলো নবকুমার। তার মায়ের ব্যাপারটা কিছুতেই পরিষ্কার হচ্ছিল না। যে বড়বাবু সবসময় তেতো মুখে তার সঙ্গে কথা বলেছেন, প্রায় চাকর বাকরের মতো ব্যবহার করেছেন, তিনি তাকে না জানিয়ে মায়ের অপারেশনের জন্য টাকা জমা দেবেন কেন? এরকম কেউ করে বলে সে কখনো শোনেনি। নবকুমার মুখ ফিরিয়ে বাবাকে দেখতে পেল। খানিকটা দূরে শুকনো মুখে তার দিকে তাকিয়ে আছে। সে কাছে গিয়ে বলল, চিন্তা করার কিছু নেই। আমি যে সিনেমায় অভিনয় করছি তার প্রযোজক টাকাটা লোক দিয়ে জমা করিয়েছে। তাতে আর কি স্বার্থ? আজকাল চটপট একটু আধটু মিথ্যে বলতে পারে নবকুমার। হেসে বলল, ওর স্বার্থ হলো আমাকে পরের ছবিতে অভিনয় করার জন্য টাকাটা অগ্রিম দিয়ে রাখলেন, যাতে অন্য কারোর ছবিতে আমি অভিনয় না করি।
2 লক্ষ টাকা তুই একটা ছবিতে অভিনয় করার জন্য পেয়েছিস? এর বহুগুণ বেশি টাকা প্রতিষ্ঠিত নায়করা পেয়ে থাকে। হিন্দি সিনেমার নায়করা কত টাকা পায় তুমি ভাবতেই পারবে না। ও, তখন তুমি যেভাবে আমাকে বললে তাতে আমি খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম। 5-10 হাজার টাকা না, একেবারে 2 লক্ষ টাকা তো কখনো রোজগার করিনি। সব জমি বিক্রি করলে নিশ্চয়ই তার অনেক বেশি দাম পেতে পারি, কিন্তু লক্ষ্মীকে জীবিত অবস্থায় ঘর থেকে তাড়াতে পারবো না। তাই তুই 2 লক্ষ টাকা জমা দিয়ে গিয়েছিস শুনে চোখে অন্ধকার দেখছিলাম। আমি জানি এই যুগে শুধু কলকাতায় কেন, যে কোনো জায়গায় যদি সৎ থাকো, আদর্শচ্যুত না হও, এই বলে কেউ আশীর্বাদ করে, তাহলে তাকে সবাই নির্বোধ ভাববে। যাকে তুই এমন কাজ করিস না যা শুনে বাকি জীবনটা আমি আর তোর মা মাথা নিচু করে থাকি। তুমি চিন্তা করো না বাবা। ও হ্যাঁ, তোর মায়ের কাছে যে আয়া থাকে সে বলল তুই যেন অবশ্যই ডাক্তার চ্যাটার্জির সঙ্গে দেখা করিস। ডাক্তার চ্যাটার্জিকে? যিনি তোর মাকে অপারেট করবেন। ডক্টর নন্দী ওর সঙ্গে কথা বলে সব ব্যবস্থা করে রেখেছেন, কিন্তু তোকে দেখা করতে বলেছেন। তুমি আমার সঙ্গে যাবে? চল। খোঁজ নিয়ে জানা গেল ডক্টর চ্যাটার্জি এখন পেশেন্ট ভিজিট করছেন। যে ঘরে তিনি এসে বসবেন তার সামনে ওরা দাঁড়িয়ে থাকল। একটু পরে একজন লম্বা সুদর্শন ডাক্তার ওই ঘরে ঢুকতে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, আপনারা? আমরা ডক্টর চ্যাটার্জির সঙ্গে দেখা করব, উনি তাই বলেছেন। আসুন। পেশেন্টের নাম কি? বাবা নাম বলল। ডক্টর বললেন, চিন্তার কোনো কারণ নেই। ডক্টর নন্দীর সঙ্গে আমার কথা হয়ে গিয়েছে, কিছু রিপোর্ট পেয়েছি, বাকিগুলো আজ পেয়ে যাব। কাল সকাল 8টায় পেশেন্টকে ওটিতে নিয়ে যেতে বলেছি। আপনারা টাকা পয়সা জমা দিয়েছেন? বাবা জবাব দিল, হ্যাঁ, 2 লক্ষের বেশি জমা দেওয়া হয়েছে। হত প্রয়োজন হবে না, এখন অফিসে গিয়ে জেনে নিন ওদের কোনো দরকার আছে কিনা। এখন যেতে পারেন আপনারা। ডক্টর চ্যাটার্জি মোবাইল কানে চাপলেন, ওটা বাজছিল। অফিসের কাজ শেষ করতে করতে সকালের ভিজিটিং আওয়ার্স শেষ হয়ে গেল। নবকুমার বলল, এখানে থেকে তো কিছু করার নেই, বাড়িতে চলো। না, এখন আমি কালীঘাটে যাব। কালীঘাটে কার কাছে? বাবার মুখ গম্ভীর হয়ে গেল। কালীঘাটে গিয়ে মায়ের মন্দিরে পুজো দেব, যাতে কাল অপারেশন ভালোভাবে হয়, তোর মা দ্রুত ভালো হয়ে যান। এই কথা নবকুমার কখনো চিন্তা করে। সে বলল, কিন্তু সব সময় পুজো দেয়া কি যায়? আমি জানি না। এখন যদি মায়ের মন্দিরের দরজা বন্ধ থাকে, পুজো দেয়া না যায়, তাতে কোনো ক্ষতি নেই। মন্দিরের দেয়ালে মাথা রেখে প্রার্থনা করে আসবো, তাতেই হবে। মন্ত্র পড়ে প্রসাদ সাজিয়ে পুজো না দিলে যে মা শুনতে পাবেন না তা তো না। তুই এখন যা, বিকেল 5টার মধ্যে চলে আসিস। তুমি খাওয়া দাওয়া কোথায় করবে? আশ্চর্য, তুই একজন আধবুড়ো মানুষের খাওয়ার জন্য চিন্তা করছিস। নবকুমার আর কথা বাড়ালো না। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে সে লক্ষ্য করল লোকই তার দিকে হাসি হাসি মুখে তাকিয়ে আছে। এদের মধ্যে মহিলাদের সংখ্যাই বেশি। সে দ্রুত গেটের বাইরে চলে এলো। খানিকটা হেঁটে একটা ছোটখাটো রেস্তোরাঁ দেখতে পেয়ে নবকুমার ঢুকে পড়ল। খিদে পাচ্ছিল বেশ। মেনু কার্ড দেখে 1 প্লেট চিকেন চাউমিনের অর্ডার দিয়ে বিয়ারার রেখে যাওয়া জলের গ্লাস তুলে নিল। গলা দিয়ে জল নামতেই বেশ আরাম পেল সে। গীতিময়ের কথা মনে পড়ল। শুটিংয়ের সময় প্রায় বলতেন, যে কোনো ঘটনা কেন ঘটবে তার পিছনে লজিক থাকা চাই, নইলে পাবলিক বিশ্বাস করবে না। আগেকার দিনের সিনেমায় লজিক থাকতো না, এখন তো ভাবাই যায় না। কথাগুলো মনে আসতেই হাসি পেল নবকুমারের। গতকাল পর্যন্ত মায়ের অপারেশনের জন্য টাকা কিভাবে জোগাড় করা হবে সেই চিন্তায় পাগল হয়েছিল সে।
বাবাকে দেখে আজ মনে হয়েছে টাকার ব্যবস্থা করতে পারে। টাকা না দিতে পারলে নার্সিংহোম মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে বলত। আজও অসহায় অবস্থায় সে নার্সিংহোমে এসেছিল। এসে শুনতে পেল 2 লক্ষ টাকা জমা পড়ে গিয়েছে। গীতিমা শুনলে কি বলবেন? লজিক নেই। পাবলিক বিশ্বাস করবে না? পাবলিক কেন, তার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। কখন কেমন করে কি যে হয়ে যায়, জীবনটাই অদ্ভুত, কোনো ব্যাখ্যা চলে না। নবকুমারের মনে হলো ব্যাপারটা মন্দাক্রান্তাকে জানানো দরকার। তার মাধ্যমেই বড়বাবুর সঙ্গে পরিচয় হয়েছিল। পরে বড়বাবুর চাপে মন্দাক্রান্তার সঙ্গে প্রকাশ্যে যোগাযোগ না রাখতে বাধ্য হয়েছিল সে। বড়বাবু এবং মন্দাক্রান্তার বিরোধের মাঝখানে এসে পড়ে গেলেও এই মহিলাকেও সে শ্রদ্ধা করে। মোবাইলের বোতাম টিপল সে, রিং হচ্ছে। একটু পরে মন্দাক্রান্তার মিষ্টি গলা ভেসে এলো। বলো নবকুমার, তোমার মা কেমন আছেন? কাল অপারেশন হবে। চিন্তা করো না, ভালো হয়ে যাবেন। এখন খুব টেনশন হচ্ছে তো? অবশ্য হওয়াটাই স্বাভাবিক। কাল অপারেশন শেষ না হওয়া পর্যন্ত? না না, অপারেশনের কথা বলছিল না। ডক্টর নন্দী বললেন ডক্টর চ্যাটার্জির অপারেশনের হাত খুব ভালো, চিন্তার কিচ্ছু নেই। আমি তোমার ছবির কথা বলছি, কাল রিলিজ করছে। পাবলিক কিরকম রিয়াক্ট করবে ভেবে চিন্তা হচ্ছে না? মাঝে মাঝে হচ্ছে, কিন্তু মায়ের ব্যাপারটা তো অনেক বড়। অবশ্যই, যে জন্য আপনাকে ফোন করলাম সেটা অদ্ভুত। অপারেশনের টাকা সকাল পর্যন্ত জোগাড় করতে পারিনি বলে খুব দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু সকালে নার্সিংহোমে এসে শুনলাম টাকা জমা পড়ে গিয়েছে। সে কি, কত টাকা? 2 লক্ষ টাকা। এত টাকা যে জমা দিয়েছে সে নিজের পরিচয় দিয়েছে? না। কি বলছো তুমি? এই স্বার্থ ছাড়া কেউ 2 লক্ষ টাকা তোমাকে দেবে? আমাকে দেয়নি, মায়ের নামে জমা দিয়েছে। সেটা একই হলো, তুমি টাকাটা নিয়েছো? আমি নিইনি, বললাম তো। নার্সিংহোমে মায়ের নামে জমা দিয়ে গিয়েছে, আমি তখন ওখানে ছিলাম না। তুমি অনুমান করতে পারো কে দিয়েছে? হ্যাঁ, বড়বাবু একটা কাগজে আমাকে দিয়ে মায়ের নাম লিখিয়ে নিয়েছিলেন। সেই কাগজটা ক্যাশ কাউন্টারে পড়েছি। কয়েক সেকেন্ড চুপচাপ। নবকুমার ভাবলো লাইন বিচ্ছিন্ন হয়েছে। হ্যালো? হ্যাঁ, শোনো নবকুমার, আমি চাই না তোমার মায়ের চিকিৎসার জন্য এই টাকা খরচ হোক। তুমি টাকাটা ফেরত দিয়ে দাও। ফেরত দেব? হ্যাঁ, দেবে। কিন্তু কাল অপারেশন, টাকা ফেরত দিলে অপারেশন কি করে হবে? নার্সিংহোমে জমা পড়ে যাওয়া টাকা বোধহয় ওরা ফেরত দেবে না। তুমি আজ বিকেলে আমার কাছে এসে টাকাটা নিয়ে যাও। বড়বাবু যেন অবশ্যই সন্ধ্যের মধ্যে টাকাটা ফেরত পায়। আপনি এ কথা বলছেন কেন? আমি তোমাকে বলেছি স্বার্থ ছাড়া কেউ এমন কাজ করে না। বলেছে? বড়বাবু এই যে টাকাটা দিয়েছেন সেটাও স্বার্থ সিদ্ধির জন্য। আমি বুঝতে পারলাম না। উনি ভেবেছেন টাকাটা দিয়ে আমার উপর টেক্কা মারবেন, আমাকে জব্দ করবেন। টাকা দিয়ে উনি চিরকালের জন্য আমার মুখ বন্ধ করে দিতে চান। সামান্য 2 লক্ষ টাকায় ওকে এই আনন্দ পেতে দেব না নবকুমার। সর্বনাশ হয়ে গেল। কি বলছো তুমি? কিসের সর্বনাশ? ডক্টর আমাকে বিকেল বেলায় নার্সিংহোমে থাকতে বলেছেন। আপনাকে ফোন করার আগে আমি টাকাটা দেওয়ার কারণ জানতে চেয়ে বড়বাবুকে ফোন করেছিলাম, ওর ফোন বন্ধ। তখন মনে পড়লো কাল আমাকে গালাগালি দেওয়ার সময় বড়বাবু বলেছিলেন আজ তারাপীঠে গিয়ে ছবি যাতে ভালো চলে তার জন্য পুজো দেবে। সেটা দিয়ে কাল ভোরের আগে নিশ্চয়ই ফিরতে পারবেন না, তাহলে বিকেলে আমি আপনার কাছে কি করে যাব? আর গেলেও টাকাটা সন্ধ্যের মধ্যে বড়বাবুকে কেমন করে ফেরত দেব? তাই বললাম সর্বনাশ হয়ে গেল। ঠিক আছে, ওর ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার আমার কাছে আছে। একটা চেক দিয়েছিলেন, ডেট ভুল ছিল বলে আমি জমা দিইনি। ওই চেকে অ্যাকাউন্ট নাম্বার আছে, ওই অ্যাকাউন্টে টাকাটা জমা দিয়ে দেবো। যাক, এসব নিয়ে আর চিন্তা করো না। আগামীকাল তোমার 2টো কাজই ভালোভাবে উতরে যাক। বিকেলে নার্সিংহোমে এসে দেখলো বাবা ইতিমধ্যেই মায়ের বিছানার পাশে বসে আছে। আয়াকে দেখতে পেল না নবকুমার।
সে মাকে জিজ্ঞাসা করলো, কেমন আছো? ভালো। এই দেখ, তোর বাবা কালীঘাটের মায়ের মন্দিরে পুজো দিয়ে ফুল নিয়ে এসেছে। মা নিশ্চয়ই আমাকে রক্ষা করবে। নবকুমার বাবার দিকে তাকালো। তুমি কি আজও গ্রামে ফিরে যাবে? যেতে পারি, কিন্তু না, কাল অপারেশনের আগে তোমাদের দুজনকে না দেখতে পেলে খুব কষ্ট হবে। তাহলে আজ তোমার ছেলের কাছেই রাত্রিবাস করতে হয়। বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। শেষ পর্যন্ত বিছানা ছেড়ে যখন নেমে এলো, তখনও কলকাতায় হালকা অন্ধকার। ব্যালকনিতে এসে দাঁড়ালো নবকুমার। নিচের রাস্তার আলো এখনো নেভেনি। আকাশ নীলে মোলায়েম হয়ে রয়েছে। আচমকা শ্বাস ফেলল সে। আজ কি হবে? হঠাৎ কিরকম ভয় ভয় ভাব মন এবং মন থেকে শরীরে ছড়িয়ে গেল। যদি সব খারাপ হয়? ডক্টর নন্দী যতই বলুন, যদি মায়ের খারাপ কিছু হয়ে যায়? সঙ্গে সঙ্গে বাবার কথা মনে হল। তাহলে বাবার কি হবে? না না, খারাপ হতেই পারে না। ডক্টর চ্যাটার্জির কাছে এরকম অপারেশন কিছুই নয়। হয়তো 3 দিন পরে মাকে নার্সিংহোম থেকে ছেড়ে দেবে। ছেড়ে দিলে মাকে এই বাড়িতে নিয়ে আসবে সে। বাবা যদি গ্রামে নিয়ে যেতে চায় তাহলে সে কিছুতেই রাজি হবে না। অপারেশনের পরে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটার সমাধান কলকাতায় থেকে করা সম্ভব। গ্রামে থাকলে কিছুই করা যাবে না। তারপরেই দ্বিতীয় ভয়টা প্রবল হলো। আজ পদ্মপাতায় জল মুক্তি পাচ্ছে। কাল রাত্রেই প্রোডাকশন ম্যানেজার বারংবার ফোনে বলেছে অন্তত 8 ঘন্টা আগে সে যেন হলে পৌঁছে যায়। গেটের সামনে সবাই থাকবে, কোনো অসুবিধা হবে না। বিকেলে মাকে দেখে সে শটান হলে চলে যাবে। কিন্তু ছবিটা যদি দর্শকদের ভালো না লাগে, যদি তার অভিনয় দর্শকরা অপছন্দ করে? গীতিময়দা যতই বলুন আমি তোমাকে অভিনয় করতে দিইনি, তোমাকে নিয়ে বিহেভ করিয়েছি, তুমি যা তাই ছবিতে রেখেছি বলে চরিত্রটা ফুটেছে, কিন্তু লোকে তো কানা ছেলের নাম পদ্মলোচনও রাখে। নিজের ছবিকে গীতিময়দা তো ভালো বলবেনি। প্রথম দিন পুরো বোঝা না গেলেও 2-3 দিনের মধ্যে বোঝা যাবে ছবির টিকিট বিক্রি মুখ থুবড়ে পড়ছে কিনা। যদি 1 সপ্তাহে ছবি হল থেকে উঠে যায় তাহলে বড়বাবুর এই ফ্ল্যাট তাকে ছাড়তেই হবে। তাকে রাস্তায় বের করে দিতে একটুও দ্বিধা করবেন না। অপারেশনের পর মাকে যদি সে এই ফ্ল্যাটে নিয়ে আসে তাহলে তখন কি করবে? কোথায় নিয়ে রাখবে মাকে? বড়বাবুকে সত্যি অত নির্দয় হবেন? যার অপারেশনের জন্য তিনি অত টাকা নার্সিংহোমে কাউকে না জানিয়ে জমা দিলেন, তাকে ফ্ল্যাট থেকে বের করে দিতে পারবেন? না, হতেই পারে না। ওর মনে যে দয়া মায়া আছে তার প্রমাণ তো পাওয়াই গিয়েছে। কিন্তু মাথা নাড়ল নবকুমার। বড়বাবু তাকে বিন্দুমাত্র দয়া মায়া দেখাননি। তিনি টাকা দিয়েছেন মন্দাক্রান্তাকে টেক্কা দিতে। তার ধারণা ছিল নবকুমার মন্দাক্রান্তার স্নেহধন্য। মন্দাক্রান্তা সুসময় নবকুমারের জন্য বড়বাবুর কাছে তদবির করেছেন। তার আবদারে নবকুমারকে সুযোগ দিয়েছিলেন বড়বাবু। কিন্তু ওদের সম্পর্ক যখন খারাপ হলো তখন বড়বাবুর সন্দেহ হয়েছে মন্দাক্রান্তা নবকুমারকে কি স্নেহ করেন না অন্য কোনো সম্পর্ক ওদের মধ্যে আছে। আর এই সন্দেহ মাথায় আসতেই নবকুমারকে সহ্য করতে পারছিলেন না। শেষে উল্টো চাল দিয়েছেন। মায়ের অপারেশনের টাকা জোগাড় করতে না পেরে নবকুমার যখন দিশেহারা তখন টাকাটা দিয়ে ওকে কিনতে চেয়েছেন। কেন দিয়েছেন তা বুঝতে অসুবিধা হয়নি মন্দাক্রান্তার। খবরটা শুনে তার ভয়ঙ্কর প্রতিক্রিয়া হয়েছিল। মন্দাক্রান্তা বড়বাবুর টাকা ফেরত দিতে বলেছিলেন। নবকুমার জানে না পদ্মপাতায় জল ছবিতে মন্দাক্রান্তার ভূমিকা কি। শুটিংয়ের সময় শুনেছে মন্দাক্রান্তাও নাকি আংশিক প্রযোজনার দায়িত্ব নিয়েছেন। তিনি যখন আসেন তখন সবাই খুব সম্মান দেখায় তাকে। সে সময় বড়বাবু এমন ভাব দেখান যেন তাদের মধ্যে কোনো অপ্রীতিকর সম্পর্ক নেই। সামনে পিছনে যে এমন আলাদা ব্যবহার করা যায় তা কলকাতায় আসার আগে কাউকে করতে দেখেনি নবকুমার। কিন্তু তার অভিনয় দর্শকদের যদি ভালো না লাগে তাহলে তো কথাই নেই।
ছবিও যদি খারাপ লাগে তাহলে বড়বাবু যে কতখানি নির্মম হবেন তা সে আন্দাজ করতে পারছে। দরজায় শব্দ হলো। নবকুমার ঘরে ঢুকে দরজা খুলে অবাক হয়ে গেল। বাবা দাঁড়িয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে এর মধ্যেই স্নান সেরে নিয়েছে বাবা। তুমি এখনই স্নান করে নিলে? হ্যাঁ, তুই কখন নার্সিংহোমে যাবি? 8টার মধ্যে গেলেই তো হবে। তোর মাকে কখন অপারেশন করতে নিয়ে যাবে? আমি জিজ্ঞাসা করিনি, তার আগে নিশ্চয়ই নয়। বলা যায় না। ঠিক আছে, আমি বের হচ্ছি। বেরোচ্ছি মানে? এই ভোরে কোথায় যাচ্ছ তুমি? আলো তো ফুটে গিয়েছে, বাসের আওয়াজ পেলাম। আমি প্রথমে কালীঘাটে মায়ের মন্দিরে যাচ্ছি, তারপর সেখান থেকে নার্সিংহোমে তোর অনেক আগেই পৌঁছে যাব। তাহলে একটু দাঁড়াও, কিছু খেয়ে যাও। না, মায়ের বাড়িতে উপোস করেই যাব। অপারেশন হয়ে গেলে নার্সিংহোমের ক্যান্টিনে কিছু খেয়ে নিলেই হবে। আচ্ছা, চলি। বাইরের দরজা খুলে বাবা বেরিয়ে গেল। ওই সময় লিফটম্যানের থাকার কথা নয়। বাবা নিজে লিফট চালাবে না, অতগুলো সিঁড়ি ভেঙে তাকে নামতে হবে। হঠাৎ নবকুমারের মনে হলো মায়ের বেঁচে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়াটা বাবার জন্য খুব জরুরি। এই যে এতগুলো মাস গ্রাম ছেড়ে কলকাতায় রয়েছে, মাঝে মাঝে ছাড়া মায়ের অভাব কতটুকু বোধ করেছে। মা বাবা আছে, থাকবে, এটা ভেবে আর কোনো দুশ্চিন্তা করেনি। মায়ের আজ অপারেশন হবে বলে সে অবশ্যই নার্ভাস হয়ে আছে। কিন্তু বাবা যেমন মায়ের জন্য কালীঘাটে পুজো দিতে গেল, এটা তার মাথায় আসেনি। মন্দিরে গিয়ে পুজো দিলেই কারোর অসুখ ভালো হয়ে যায় কিনা সে জানে না, কিন্তু এখন মনে হলো তার চেয়ে বাবা মায়ের অনেক কাছের মানুষ। সকাল 7:15 যখন নবকুমার নার্সিংহোমে যাওয়ার জন্য তৈরি, তখন ফোনটা এলো। গীতিময়দার গলা শুনতে পেল সে। গুড মর্নিং নবকুমার। নবকুমার শুকনো গলায় বলল, গুড মর্নিং। শোনো, আজ সকাল 9টায় তৈরি থেকো, গাড়ি পাঠাচ্ছি। কেন? আরে, তোমাকে কেউ বলেনি? দেখো কাণ্ড। আজ সকালে আমরা দক্ষিণেশ্বর যাব পুজো দিতে। আমার প্রথম ছবির পুজো ওখানে দিয়েছিলাম, হিট হয়েছিল। কিন্তু গীতিময়দা, আমি কি করে যাব? গাড়িতে চেপে যাবে, ভ্যান তাড়া করছো কেন? ওহো, আপনি বোধহয় জানেন না, আজ সকালে আমার মায়ের পেটে অপারেশন হবে। সে সময় কি আমার পক্ষে যাওয়া সম্ভব? এ কি, আর দিন পেলে না? ছবি রিলিজের দিনেই মায়ের অপারেশন করাচ্ছ? এ খবর বড়বাবু নিশ্চয়ই জানেন না। জানেন? ভ্যাট, জানলে উনি বলতেন না তোমাকে নিয়ে দক্ষিণেশ্বর যেতে? কি যে সব হচ্ছে। যাকগে, সকালে তোমাকে আর যেতে বলি কি করে? প্রিমিয়ারের আগে স্টেজে উঠতে হবে, অন্তত আধ ঘন্টা আগে হলে চলে এসো। বেশ বিরক্ত হয়ে ফোন রেখে দিলেন গীতিময়দা। কয়েক সেকেন্ড মাথা কাজ করছিল না নবকুমার। বড়বাবু ভালো করেই জানেন তাকে অপারেশনের সময় নার্সিংহোমে থাকতে হবে। তা সত্ত্বেও গীতিময়দাকে বলেছেন তাকে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বর যেতে। উনি কি ভুলে গিয়েছিলেন? হতে পারে। যিনি কাউকে জব্দ করতে 2 লক্ষ টাকা খরচ করে আনন্দ পান, তিনি কিছুতেই ভুলে যেতে পারেন না। এই মানুষটির পক্ষে করা সম্ভব নয় এমন কিছু নেই। নিচে নামতেই ওদের দেখতে পেল নবকুমার। এই বাড়ির লিফটম্যান এবং দারোয়ান দুজনে কথা বলছিল। তাকে দেখে দারোয়ান কপালে আঙুল ছুঁয়ে হেসে এগিয়ে এলো। দাদা, আমাদের 2টো করে পাস দিতে হবে। কিসের পাস? সিনেমার পাস। আপনার বই তো আজ মুক্তি পাচ্ছে, আপনি হিরো, চাইলে ওরা 100টা পাস দিয়ে যাবে। তোমাদের বোধহয় ভালো লাগবে না। কি যে বলেন, আপনাকে পর্দায় দেখতে পাবো, তার উপর শুনেছি কিসিং সিন আছে। আমি বলবো, যদি দেয় তো পাবে। রাস্তার ওপাশে দাঁড়ানো ট্যাক্সিতে উঠল সে। এর মধ্যে রটে গিয়েছে ছবিতে কিসিং সিন আছে। বাবা মায়ের মুখ মনে পড়ল সঙ্গে সঙ্গে। কি যে হবে! মায়ের অপারেশন ঠিকঠাক হয়ে যাওয়ার পর যদি নার্সিংহোম 7 দিন রেখে দেয়, তাহলে তার মধ্যেই সে বুঝে যাবে সিনেমায় তার ভবিষ্যৎ কি হবে।
যদি ছবি ফ্লপ করে, তার অভিনয় যদি পাবলিক পছন্দ না করে, তাহলে ওই দিন 7 সময় তো পাওয়া যাবে। বড়বাবু চলে যেতে বললে তার মধ্যে একটা থাকার ব্যবস্থা করতে হবে, যেখানে মাকেও রাখা যাবে। কিন্তু কোথায়? ট্যাক্সি ড্রাইভারকে নার্সিংহোমের রাস্তা বলে দিয়েছিল সে। এখন ছুটন্ত ট্যাক্সিতে বসে বাইরের পৃথিবীর কথা ভুলে গিয়ে একটা আস্তানার হদিশ পেতে চাইছিল সে। শেফালি মায়ের সোনাগাছির বাড়ি যদি পাওয়া যায়, তাহলেও মাকে ওখানে রাখা যাবে না। বাবা ওই পরিবেশে 1 সেকেন্ডও থাকতে চাইবে না। মন্দাক্রান্তের কাছে সাহায্য চাওয়ার কথা ভেবেও পিছিয়ে গেল নবকুমার। কালকের পরে তো মন্দাক্রান্তের কাছে কিছু চাওয়ার মুখ আর নেই। কি করা যায়? ড্রাইভার বলল, নার্সিংহোম এসে গিয়েছে। এই সকালে নার্সিংহোমে অনেক মানুষ এলোমেলো ছড়িয়ে। এদের মুখ দেখলেই বোঝা যায় বেশ টেনশনে আছেন। এত মানুষের পেশেন্টরা নিশ্চয়ই আজ অপারেশন টেবিলে যাবেন না। ভিতরে ঢুকল নবকুমার। লিফটের সামনে যেতেই উর্দি পরা একটি কর্মচারী বাধা দিল। এখন ভিজিটিং আওয়ার নয়, অপেক্ষা করতে হবে। আমার মায়ের আজ সকালে অপারেশন হবে, ওটিতে নিয়ে যাওয়ার আগে দেখা করতে চাই। নাম কি? নাম্বার বলুন। নবকুমার সব বলার পর লোকটি বলল, একজনের বেশি ছাড়ার অর্ডার নেই। পেশেন্টের স্বামী ওপরে গিয়েছেন দেখা করতে। তিনি নেমে এলে আপনি যেতে পারেন। ওখানে বসুন। ঢোক গিলল নবকুমার। বাবা এর মধ্যেই কালীঘাটে পুজো দিয়ে মায়ের কাছে পৌঁছে গিয়েছে। কিন্তু সে যে অপারেশনের আগে মায়ের সঙ্গে কথা বলতে চায় তা বাবা জানে। নিশ্চয়ই নিচে নেমে আসবে। মিনিট 10 পরে লিফটের দরজা খুলে গেলে বাবা বেরিয়ে এলো। নবকুমারকে দেখে বলল, ও তুই এসে গিয়েছিস? আমি অনেকক্ষণ এসেছি। নবকুমার লিফটের দিকে এগিয়ে গিয়ে বলল, উনি চলে এসেছেন, এবার আমি যেতে পারি? পিছন থেকে বাবার গলা ভেসে এল, এখন গিয়ে কোনো লাভ হবে না। তোর মাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল একটু আগে। এত তাড়াতাড়ি নিয়ে গেল? এখনো তো অনেক দেরি আছে অপারেশনের। প্রচন্ড হতাশ হলো নবকুমার। বাবা বলল, আমি জিজ্ঞাসা করতে বলল, এটাই নাকি নিয়ম? নবকুমার লিফটম্যানকে জিজ্ঞাসা করল, অপারেশন থিয়েটারে যাওয়া যাবে না? একবার দেখে আসবো। লোকটা হাসল, আপনি কি পাগল? প্রচন্ড আফসোস হচ্ছিল নবকুমার। বাবা যদি অন্ধকার থাকতে বেরিয়ে আসতে পারে, তাহলে কেন সে 1 ঘন্টা আগে এলো না? রিসেপশনের বাইরে বেরিয়ে আসতেই নবকুমার ডক্টর চ্যাটার্জিকে দেখতে পেল। দ্রুত হেঁটে লিফটে ঢুকে গেলেন। ওকে দেখা মাত্র খিদের ইচ্ছেটাও চলে গেল। ওর সঙ্গে যদি একটু কথা বলতে পারত। করিডোরের প্রায় শেষাশেষি একটা বড় দরজার পাশে বসে আছে দুজন। একজন সিস্টার কাছে এগিয়ে আসতেই নবকুমার কাছে গিয়ে বলল, আমার মায়ের এখন অপারেশন হচ্ছে, ডক্টর চ্যাটার্জি করছেন। আমাদের আসতে বলা হয়েছে এখানে, কিন্তু কোথায় অপেক্ষা করব? অপারেশন হয়ে গেলেই খবর পাবেন। সিস্টার ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। বাবার কাছে ফিরে এলো নবকুমার। ওদিকে চলো, নিশ্চয়ই ওয়েটিং রুম আছে। এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? সামনের ওই ঘরে কি তোর মায়ের অপারেশন হচ্ছে? মনে হয় তাই। তাহলে আমি এখানেই দাঁড়িয়ে থাকি। দাঁড়াতে কোনো অসুবিধা হচ্ছে না আমার। তুই ইচ্ছে হলে অন্য কোথাও গিয়ে বসতে পারিস। নবকুমার দুপা সরে গেল। মাঝে মাঝে বাবাকে খুব জেদি মনে হয়। সে পকেট থেকে মোবাইল ফোন বের করতেই দেয়ালে টাঙানো নির্দেশের কথা মনে পড়ল। নার্সিংহোমের ভিতরে মোবাইল ফোন সুইচ অফ করে রাখতে বলা হয়েছে। নবকুমার দ্রুত কাজটা করল। এই সময় একটা লোক দরজা ঠেলে বাইরে বেরিয়ে এসে উল্টো দিকে হাঁটতে শুরু করলেই নবকুমার তাকে আটকাল। আমার মায়ের অপারেশন কি এখনো চলছে? আপনার মা মানে? ডক্টর চ্যাটার্জি যাকে অপারেট করছেন? ও হ্যাঁ, হয়ে গেলে তো উনি বেরিয়ে এসে কথা বলবেন। বলে লোকটা চলে গেল নিষ্পৃহ ভঙ্গিতে।
নবকুমারের মনে হলো হাসপাতাল বা নার্সিংহোমে যারা কাজ করেন তাদের মন মানুষের কষ্ট দেখে দেখে শক্ত হয়ে যায়। এখন 1 মিনিটকেও মনে হচ্ছিল অনেক সময়। অথচ ওই বন্ধ দরজার ওপাশের কোনো ঘরে মায়ের শরীরকে ঘিরে ডক্টর চ্যাটার্জি এবং তার সহযোগীরা ব্যস্ত হয়ে আছেন। কিন্তু সে একজনকেই ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হবে, তাহলে বাবাকেই যেতে দিতে হতো। মা নিশ্চয়ই অজ্ঞান হয়ে রয়েছে। একেই শরীর রোগা, বেশিক্ষণ জ্ঞান না থাকলে কোনো ক্ষতি হবে না তো। নবকুমার পায়চারি করতে লাগল। এই সময় একজন নার্স বাইরে থেকে এসে হেঁটে যেতে যেতে তাকে দেখে দাঁড়িয়ে গেলেন। এক্সকিউজ মি, আপনি মিস্টার নবকুমার না? হ্যাঁ। ঠিক কদিন ধরে পোস্টারে হোর্ডিংয়ে আপনাকে দেখে দেখে চিনে ফেলেছি। আজই তো আপনার ছবি রিলিজ করছে, কিন্তু আপনি এখানে কেন? কারোর অপারেশন হচ্ছে? হ্যাঁ, আমার মায়ের, ডক্টর চ্যাটার্জি করছেন। ঠিক আছে, আমি দেখছি। নার্স বন্ধ দরজা ঠেলেই ভিতরে চলে গেলেন। আধ ঘন্টা পরে ডক্টর চ্যাটার্জিকে দরজার এপাশে আসতে দেখল ওরা। নবকুমার এবং তার বাবা দ্রুত কাছে যেতেই তিনি নিচু গলায় বললেন, অপারেশন হয়ে গিয়েছে, কিন্তু কিছু সমস্যা দেখা দিয়েছে। আমরা যা করার সব করছি, ঠিক আছে? বাবা বলল, ভয়ের কিছু নেই তো? আপনারা নিচে গিয়ে অপেক্ষা করুন, দরকার হলে খবর দেব, তখন আসবেন। কথাগুলো বলে ডক্টর চ্যাটার্জি আবার বন্ধ দরজা ঠেলে ভিতরে চলে গেলেন। নবকুমার বাবার দিকে তাকাল। বাবার চোখের কোণে জল চকচক করছে। সে বাবার হাত ধরল। বাবা, চলো নিচে গিয়ে বসি। বাবা প্রতিবাদ করল না। নিচের হল ঘরে পাশাপাশি চেয়ার খালি পাওয়া যায়নি। খানিকটা দূরে বসে নবকুমার দেখল বাবার মুখ ঝুঁকে রয়েছে, ঠোঁট দুটো নড়ছে। বেশ বোঝা গেল বাবা ঠাকুরের নাম জপ করে চলেছে। হঠাৎ শরীরটা কিরকম দুর্বল হয়ে গেল নবকুমারের। পেটের ভিতরটা গুলিয়ে উঠল। মনে হলো কিছু খেলে বোধহয় ভালো লাগবে। নার্সিংহোমের ক্যান্টিনে যাওয়া যেতে পারে। সে বাবার দিকে তাকাল। বাবাকে খাওয়ার কথা বলা যাবে না, আর বাবাকে সঙ্গে না নিয়ে গিয়ে খাওয়াও সম্ভব নয়। 1 ঘন্টা পরে রিসেপশনিস্ট জানালো ডক্টর চ্যাটার্জি এখনো ওটিতে আছেন, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল। বাবার প্রশ্নের উত্তরে ভদ্রমহিলা বিশদ জানাতে পারলেন না। 11:30 নাগাদ নবকুমার যখন চোখ বন্ধ করে বসে আছে, তখন মনে হলো কেউ যেন তার সামনে এসে দাঁড়িয়েছে। সে চোখ খুলেই ধর্মরিয়ে উঠে দাঁড়াল। এ কি আপনি? আমি তোমাকে এখানে গরু খোঁজা খুঁজছি, আর তুমি নিশ্চিন্তে ঘুমাচ্ছ? গীতিময়দা জিজ্ঞেস করলেন, অপারেশন হয়ে গিয়েছে? হ্যাঁ, মানে। নবকুমারকে থামিয়ে দিলেন গীতিময়। এখন তো কথা বলতে পারবেন না, কখন সেন্স ফিরবে ডাক্তার কিছু বলেছেন? না। শোনো, 5:30টায় স্টুডিওর গাড়ি তোমাকে নিতে আসবে, আসা মাত্র রওনা হবে। আরে কাল থেকে দিনরাত এখানে পড়ে থেকো, আজ শোয়ের আগে তোমাকে স্টেজে উঠতেই হবে, মনে থাকে যেন। চললাম। গীতিময়দা দ্রুত চলে গেলেন। দুপুর 1টায় খবর এলো মা নেই। সমস্ত অনুভূতি যেন এক মুহূর্তে ভোঁতা হয়ে গেল। বাবা সামনে এসে দাঁড়াতেই নবকুমার তাকে 2 হাতে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল। বাবা স্থির হয়ে দাঁড়িয়ে থাকল। কান্না গিলতে গিলতে নবকুমার বলল, এখানে এনে কি হলো বাবা? গ্রামে থাকলেও যা হতো, এখানে এনেও তাই হলো। বাবা ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, ঠিক বলছিস না, এখানে নিয়ে এসে তুই অনেক চেষ্টা করলি, গ্রামে থাকলে তো কোনো চেষ্টাই হতো না। আধ ঘন্টা পরে নার্সিংহোমের সামনে গিয়ে নবকুমার বড়বাবুর মোবাইল নাম্বার টিপে শুনতে পেল সুইচ অফ করা আছে। সঙ্গে সঙ্গে তার নিজের ফোন বেজে উঠতেই মন্দাক্রান্তার নাম পর্দায় দেখতে পেল।
ফোন অন করতেই শুনতে পেল, তুমি কোথায়? চাপা পড়ে থাকা কান্নাটা আবার ছিটকে বের হল। মা চলে গেল। এইমাত্র খবরটা পেলাম। ডক্টর চ্যাটার্জি খুব চেষ্টা করেছেন, কিন্তু তোমার মায়ের ব্লাড প্রেশার খুব দ্রুত ফল করে গিয়েছিল। তোমার বাবা কোথায়? আজ এখানে। শোনো নবকুমার, যা বাস্তব তা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। তুমি কি এর আগে প্রিয়জনের মৃত্যু দেখেছো? না, গ্রামে যারা মারা গিয়েছেন তারা আত্মীয় ছিলেন না। ও, তুমি নিশ্চয়ই তোমার মাকে গ্রামে নিয়ে যাবে না? এখনো এ নিয়ে কথা হয়নি। তোমার বাবার সঙ্গে কথা বলো। কলকাতার শ্মশানে নিয়ে গিয়ে শেষ কাজ করতে হলে আমি তোমাদের সাহায্য করতে পারি। আমার পরিচিত একজন পাগলাটে মানুষ আছেন যিনি এইসব কাজ করতে খুব মজা পান। ওর নাম বিশু মামা। ওকে বলছি 1 ঘন্টার মধ্যে নার্সিংহোমে গিয়ে তোমার সঙ্গে দেখা করতে। ঠিক আছে নবকুমার, বাই। ফোনে লাইন ছিন্ন হওয়ার পর নবকুমারের মনে পড়ল আজ অব্দি মন্দাক্রান্তা কখনোই তাকে বাই বলে কথা শেষ করেনি। মায়ের শরীর যে ঘরে এনে রাখা হয়েছিল সেখানে বাবাকে নিয়ে গেল নবকুমার। সাদা কাপড়ে মাকে ঢেকে রাখা হয়েছে। ওপরের কাপড় সরালে মুখ দেখা গেল, কাগজের মতো সাদা, চোখ বন্ধ। বাবা মায়ের শরীরের পাশে হাত জোড় করে দাঁড়িয়েছিল। বেঁচে থাকার সময় এরকম দৃশ্য দেখলে মা খুব রেগে যেত। অবশ্য সেরকম ঘটনা কখনো ঘটেনি। নবকুমার নিচু হয়ে মায়ের কপাল স্পর্শ করল। এখনো প্রায় স্বাভাবিক। গভীর ঘুমে ঘুমিয়ে থাকা একটা মানুষকে দেখতে যেমন লাগে, মাকে এখন সেই রকম দেখাচ্ছে। হঠাৎই নবকুমারের মনে হলো এখন মায়ের কোনো কষ্ট যেমন নেই, আনন্দও নেই, কারণ মরণ এসে মনকে নিয়ে চলে গিয়েছে। কাঁপুনি এলো শরীরে। বিশু মামা কাজ করেন ঝড়ের গতিতে। নার্সিংহোমে এসে নবকুমারের সঙ্গে কথা বলে এত দ্রুততার সঙ্গে সব ব্যবস্থা করে ফেললেন যে কাল রাতে হিমশিম খাচ্ছিল সে। নার্সিংহোমের অফিসের কাজকর্ম শেষ করে ডেথ সার্টিফিকেট নিয়ে মৃতদেহ বহন করার গাড়িতে মাকে শুইয়ে দেওয়ার পরে তিনি কোথা থেকে ফুলের মালা জোগাড় করে পরিয়েও দিলেন। তারপর জিজ্ঞাসা করলেন, কোন শ্মশানে যেতে চান? নবকুমার বাবার দিকে তাকাল। বাবা দুর্বল গলায় বলল, এখানকার কোথাও। ওকে, উঠে বসুন গাড়িতে, আমরা কেওড়াতলায় যাব। আগে হলে প্রচুর লোকজন লাগতো, এখন কিছু দরকার নেই, অনলাইনেও সৎকার করা যায়। কেওড়াতলা শ্মশানে পৌঁছে গাড়ি ছেড়ে দেওয়ার পর যা যা করণীয় তা বিশুমামাই করলেন। মায়ের পাশে বসেছিল ওরা। কাছে এসে বিশুমামা বললেন, সকাল থেকে পেটে কিছু দিয়েছেন? উল্টো দিকে একটা কচুরি তরকারির দোকান আছে, দারুণ করে, খেয়ে আসুন। বাবা বলল, হবে, সবই তো হবে। এই সময় নবকুমারের মোবাইল জানান দিল। সে পকেট থেকে যন্ত্রটা বের করে দেখল গীতিময়দা। বোতাম টিপতেই গীতিময়দার চিৎকার কানে এলো, তুমি কোথায়? শ্মশানে। যা চলে। তারপর গীতিময়দার গলা শুনতে পেল নবকুমার। ওর মা মারা গিয়েছেন, ডেড বডি নিয়ে শ্মশানে গিয়েছে। যাকে বললেন তিনি গম্ভীর গলায় কিছু বললেন। ভালো করে শুনতে না পেলেও নবকুমারের মনে হলো ওটা বড়বাবুর গলা। গীতিময়দা এবার বললেন, সরি নবকুমার, তবে কি জানো, বাবা মা তো চিরকাল থাকে না, জন্মিলেই মরিতে হবে, অমরকে কোথা রবে। আমার মাও মারা গিয়েছেন। তোমার মা কত নম্বরে আছেন? মানে ওর আগে কজন আছেন? আছেন কয়েকজন। ঠিক আছে, তোমার সঙ্গে নিশ্চয়ই লোকজন আছেন। যদি 6টার মধ্যে চুল্লিতে চলে যান তাহলে সোজা প্রিয়া সিনেমায় চলে আসবে। আমি শ্মশানে গাড়ি পাঠাচ্ছি। শোয়ের আগে মঞ্চে তোমার থাকা দরকার। এভাবে বলতে আমার একটু ভালো লাগছে না, কিন্তু প্রডিউসারের কথা ভেবে বলতে হচ্ছে। আমাকে ইনহিউম্যান ভেবো না, রাখছি।
চোখের সামনে থেকে মায়ের শরীর আড়ালে চলে গেল। তার আগে বিশ্বমামার নির্দেশে পুরুত মশাই যা যা করানোর তা করালেন। বাবার চোখ বন্ধ, জলের ঢল নেমেছে গালে। এখন মায়ের জন্য তো বটেই, বাবার জন্য খুব কষ্ট হচ্ছিল নবকুমার। সে হাত বাড়িয়ে বাবার হাত ধরল। সময় বয়ে যাচ্ছে। এরই মধ্যে একজন লোক এসে নবকুমারের কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, দাদা, গাড়ি নিয়ে এসেছি, কখন যাবেন? নবকুমার খুব জোরে মাথা নেড়ে না বলল। লোকটা হকচকিয়ে সরে গিয়ে পকেট থেকে মোবাইল বের করে কথা বলতে লাগলো। সময় বয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত মায়ের শরীর ছাই হয়ে গেল। সব দুঃখ, কষ্ট, আনন্দের অনেক ওপরে এখন মা। বিশুমামার সাহায্যের হাত বাড়ালেন। দাহের পর সন্তানকে যা যা করতে হয় তা করালেন। তারপর বললেন, ওপাশে গিয়ে জামা প্যান্ট বদলে এগুলো পরে ফেল। বিশুমামার হাতের প্যাকেট থেকে নতুন কাপড় বেরোল। ঠিক তখনই গলা ভেসে এল, যদি খুব অসম্ভব না হয় তাহলে ওগুলো ঘন্টাখানেক পরে কি পরা যায়? নবকুমার চমকে পিছনে ফিরে তাকাতেই গীতিময়দাকে দেখতে পেল। আরে, আর ঠিক 20 মিনিট পরে প্রিমিয়ার শো শেষ হবে। যা দেখে এবং শুনে এসেছি তাতে মনে হচ্ছে পাবলিক তোমাকে একবার স্টেজে দেখতে চাইবে। এটা যে কতটা জরুরি তা তুমি ভবিষ্যতে বুঝতে পারবে। কিন্তু এই ধরাচুড়ো পড়া অবস্থায় স্টেজে উঠলে পাবলিক খুব ধাক্কা খাবে। এটা ঠিক হবে না নবকুমার। পাশে দাঁড়িয়ে থাকা বাবা অবাক গলায় জিজ্ঞাসা করল, আপনি কে? নবকুমার বলল, ইনি পরিচালক গীতিময়দা। নবকুমার, প্লিজ তুমি একটিবারের জন্য চলো, যাবে আর আসবে, নইলে আমি খুব বিপদে পড়ব। নবকুমার বাবার দিকে তাকাল, কিন্তু কিছু বলার আগেই বিশুমামার গলা শুনতে পেল। ঠিক আছে ঠিক আছে, এখানে যা করার তা তো করা হয়ে গিয়েছে। মাত্র 1 ঘন্টা তো, দেখতে দেখতে কেটে যাবে। আমরা অপেক্ষা করছি, ঘুরে আসুন। বাবা বলল, শ্মশান থেকে কাছা না নিয়ে বেরোবে? পাশে দাঁড়ানো পুরুত বলল, কোনো ফারাক নেই, এসে নেবেন। আপনি নিতে না চাইলে মূল্য ধরেও দিতে পারেন। গাড়ি ছুটছিল সিনেমা হলের দিকে। নবকুমার অবাক হয়ে দেখল গীতিময় ড্রাইভারের পাশে বসেছেন। পিছনে সে একা। বাবার কথা মনে এল। আসার সময় বাবাকে বলে আসা হলো না। নবকুমার হলে ঢুকে দোতলায় উঠতেই বড়বাবুকে দেখতে পেল। তাকে দেখে এগিয়ে এসে দুহাতে জড়িয়ে ধরলেন তিনি। তখনই ছবি ভাঙল। গীতিময় নবকুমারের হাত ধরে টানতে টানতে হলের ভিতর ঢুকে স্টেজে উঠে এসে মাইকে ঘোষণা করলেন, বন্ধুগণ, আপনাদের সামনে এই ছবির নায়ক নবকুমার উপস্থিত হয়েছেন। সঙ্গে সঙ্গে তুমুল চিৎকার, হাতের আস্ফালন। আরো কাছ থেকে দেখার জন্য দর্শকরা স্টেজের দিকে এগিয়ে আসতে লাগল। গীতিময় মাইকে বললেন, নবকুমারের মা আজ মারা গিয়েছেন, তা সত্ত্বেও উনি আপনাদের টানে এখানে উপস্থিত হয়েছে। সঙ্গে সঙ্গে কয়েকশো কণ্ঠ চেঁচাতে লাগল, নবকুমার, নবকুমার, নবকুমার। এবার নবকুমার হাত নাড়ল, হাসল। এই মুহূর্তে ফিল্ম স্টার নবকুমারের জন্ম হয়ে গেল। এখানেই শেষ হল সমরেশ মজুমদারের লেখা ক্যালকাটায় নবকুমার। উপন্যাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। কিন্তু ভাববেন না নবকুমারের কাহিনী এখানেই শেষ হলো। এরপরে আপনারা শুনবেন সমরেশ মজুমদারের লেখা ফিল্ম স্টার নবকুমার। গল্পের নোটিফিকেশন পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।